সব ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, যদি বোর্ড ঘুরে যায় কোনোভাবে, মানে ওই স্ট্যান্ডটা যদি ঘুরে যায় তাহলে আমাকে জানাবি অবশ্যই। হ্যাঁ, বেশ, আজকে রিলেটিভিটির মোটামুটি শেষ দিন। তো এখান থেকে যে জিনিসটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, মানে পরীক্ষার জন্য আর কি, সেগুলো হচ্ছে যে মোমেন্টাম কনজারভেশনের জন্য যে প্রবলেমগুলো আছে বইয়ে, যে প্রোটনের সাথে প্রোটন ধাক্কা মারছে, এদিকে কিছু নতুন পার্টিকেল তৈরি হলো, কিছু এই হলো, এনার্জি হলো, এইসব দিয়ে যে প্রবলেমগুলো আছে ফোর মোমেন্টাম কনজার্ভ করে, সেগুলো পরীক্ষায় আসে। তো সেগুলো বই থেকে একটু নিজেকে করতে হবে। আর সবগুলো করানোর তো আমি সময় পাচ্ছি না, প্রচুর অঙ্ক আছে বইয়ে। বেশ, তো আমাদের মিনস্কাউস্কি ডায়াগ্রাম পড়াছিলাম আগের দিন, দেখি কত দূর হয়েছিল। আর তারপরে কিছু প্রবলেম করাবো আজকে, গ্রিফিথ থেকেই করাবো। বেশ, তো মিনস্কাউস্কি ডায়াগ্রাম দেখলাম যে রিয়েল এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। যদি জেড অ্যাক্সিসের কথা বলি তাহলে সেটাও দেখাতে পারি না, টু ডাইমেনশনালি আছি আমাদের, কারণ আমাদের যে কোনো রিলেটিভিটির যেটা জেনারেল স্টাডি, যেটা সেটাতে পার্টিকেল এক্স অক্ষ বরাবর মুভ করছে সব ক্ষেত্রেই। তো কোনো একটা পার্টিকেল যদি এখানে দেখাই আমরা যে তার এক্স পজিশন এটা, বা কোনো একটা পজিশন আছে, অরিজিন আছে এরকম, টি ইজ ইকাল টু জিরোতে, এখানে একটা পার্টিকেল বসে আছে এক্স ইকাল টু জিরোতে। আবার আদার টাইমে পার্টিকেল কোনো একটা জায়গায় আছে, এক্স ইকাল টু এক্স অক্ষ বরাবর পার্টিকেল মুভ করছে, এখানে টি ইজ ইকাল টু সাম 1 সেকেন্ড, এক্স ইকাল টু সাম x1। আর এইসব জিনিসগুলোকে মিনস্কাউস্কি টাইম আর পজিশন এই দুটোকে একসাথে মিশিয়ে একটা স্পেস টাইম ডায়াগ্রাম করে প্লট করেছেন। এদিকে বরাবর এক্স আর এদিকে বরাবর সিটি, এটা এক্স, এটা ওয়াই নয়, এক্স আর ওইদিকে সিটি, মানে 4 ডাইমেনশনাল এতে প্লট করা হচ্ছে, এবং সিটিটাকেও পজিশনে ডাইমেনশন করে প্লট করা হচ্ছে। তো কিভাবে দেখলাম আমরা যে কোনো একটা ইভেন্ট এখানে এটা বোঝাবে তার কারেসপন্ডিং এক্স আর তার কারেসপন্ডিং সিটি। যদি আমাকে এটা একটা ইভেন্ট বলে দেয় P1 এক্স কমা সিটি যদি পয়েন্ট হয়, তাহলে এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই। কিভাবে বুঝি এক্স? আমরা এটার পারপেন্ডিকুলার টানি, যতটা এক্স হয়, আর এটার পারপেন্ডিকুলার এদিকে টানি ততটা সিটি হয়। তো এটা তো আমাদের অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তা আমরা দেখলাম যে যদি এক্স ওয়াই আমাকে বলে দেয়, তাহলে আরেকটা ফ্রেম, যে ফ্রেমটা এর সাপেক্ষে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, যেটাকে এস প্রাইম ফ্রেম বলি আমরা, আর সেই ঘটনা থেকে যদি ওই ইভেন্টকে দেখি, তাহলে সেটা হয়ে যাবে এক্স প্রাইম আর সিটি প্রাইম, প্রোভাইডেড বাই এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি ইন্টু গামা, আর টি প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার। এবার যদি মিনস্কাউস্কি ডায়াগ্রামে যদি এক্স প্রাইম আর টি প্রাইমকে আমাদের প্লট করতে হয়, তাহলে তো সিটি এক্স আর সিটি লাইন আমরা দেখাতে পাচ্ছি। এইগুলোকে কিভাবে দেবো? এদের জন্য তো এক্স প্রাইমের জন্য একটা লাইন থাকা দরকার, অ্যাক্সিস থাকা দরকার, সিটি প্রাইমের জন্য একটা ইয়ে থাকে, এটাকে সি দিয়ে গুণ করে দিয়েছিলাম আমরা পরে, সি দিয়ে। তো দেখলাম যে এক্স প্রাইম অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে এটা এক্স প্রাইম লাইন, যেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে। যেমন এক্স অ্যাক্সিস বোঝাই এক্স অ্যাক্সিসের উপরে প্রত্যেকটি বিন্দুতে টাইম ইকুয়াল টু 0। তাহলে কোনো একটা পার্টিকেল টি ইজ ইকুয়াল টু 0 তে এক্স অ্যাক্সিসের উপর যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা এক্স অ্যাক্সিসের উপরে কোনো বিন্দুকে বোঝাবে। সিমিলারলি সিটি অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট আমরা দেখাই, তাহলে বুঝতে হবে অরিজিনে ঘটেছে, এক্স ইকুয়াল টু 0 তে ঘটেছে ঘটনাটা। সিমিলারলি এক্স প্রাইম লাইনের উপর যদি কোনো ঘটনা ঘটে থাকে এই বিন্দুগুলো, তাহলে বুঝতে হবে আমাদের যে সিটি প্রাইম ইকুয়াল টু 0, মানে সেই ফ্রেমে টাইম ইকুয়াল টু 0। আর যদি আরেকটা অ্যাক্সিস আমরা এইভাবে টানলাম, এটা যতটা অ্যাঙ্গেল, এটা ঠিক ততটা অ্যাঙ্গেল থিটা, এটাকে বললাম সিটি প্রাইম লাইন। আর সিটি প্রাইম লাইনের উপর যদি কোনো বিন্দু থাকে, তাহলে বুঝতে হবে সেটা এস প্রাইম অ্যাক্সিসে, এস প্রাইম সিস্টেমে অরিজিনে ঘটেছে। এর প্রত্যেকটি বিন্দুতে এক্স প্রাইম 0, এর প্রত্যেকটি বিন্দুতে সিটি প্রাইম 0। এবার যদি এই বিন্দুটা হয় এক্স কমা সিটি, তাহলে এই বিন্দুটাই যদি আমরা ওই ইভেন্টটাকে যদি আমাকে বলে এক্স প্রাইম সিটি প্রাইম, কোন এস প্রাইম ফ্রেমে কোনো একটা ঘটনা ঘটেছে, আর সেটাকে যদি এই পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা বললাম এক্স প্রাইম পজিশনে ঘটেছে আর সিটি প্রাইম টাইমে ঘটেছে, তাহলে কতটা এক্স প্রাইম? তাহলে তার জন্য কি করতে হবে? সিটি প্রাইমের প্যারালাল টানতে হবে এই দিক বরাবর। এখানে যেখানে ছেদ করবে এই যে বিন্দুটা, এই যে দূরত্বটা পেলাম আমি, এটা ও,
আর এই দূরত্বটার নাম দিলাম এ। তো এক্স প্রাইম যেটা হবে সেটা হচ্ছে ও এ ইন্টু সাম স্কেল ফ্যাক্টর, সেটা হচ্ছে 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 প্লাস বিটা স্কোয়ার, অথবা রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইটা হচ্ছে এক্স প্রাইম। তার মানে ও এ কতটা স্কেল দেখতে হবে, প্যারালাল টেনে কোথায় ছেদ করেছে দেখতে হবে, যে সেই যতটা মেজার করে নিলাম সেটা কি, সেটাই এক্স প্রাইম নয়। লরেন্স ট্রান্সফরমেশন মেনে একটা স্কেল ফ্যাক্টর থাকে, এক্স অ্যাক্সিস বরাবর যে স্কেল ফ্যাক্টর, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর যে স্কেল ফ্যাক্টর, সেটা আলাদা। সিমিলারলি দেখলাম যে যদি আমাকে এর কারেসপন্ডিং সিটি প্রাইম বের করতে হয় বা টাইম বের করতে হয়, তাহলে এক্স প্রাইম লাইনের প্যারালাল টানতে হবে এখানে। তো এটাকে এই দিক বরাবর এখানে টানবো, যে বিন্দুতে ছেদ করবে সাপোজ এটা বি, তো সিটি প্রাইম সেটা হচ্ছে ওবি ইন্টু রুট ওভার দি স্কেল ফ্যাক্টর সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো মিনস্কস্কি ডায়াগ্রামে কোনো একটা ইভেন্ট যদি দেয় আমাকে, তার কারেসপন্ডিং এক্স প্রাইম বের করতে পারি, সিটি প্রাইম বের করতে পারি, আবার এক্স ওয়াইও বের করতে পারি আমরা। এই বিন্দুটা যদি হয় এস ওয়াই, তাহলে এটা জাস্ট এখানে লম্ব টানবো, এতটা এক্স এতটা সিটি। হ্যাঁ, তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আরো কিছু কিছু জিনিস দেখলাম আমরা, যে আমাদের যে অ্যাক্সিস গুলো যেটা, বা লাইন বলবো, অ্যাক্সিস বলাটা ভুল, এটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা নন অর্থোগোনালে এসেছি, ওই জন্য নন অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম গুলোকে এগুলোকে একটা করে লাইন বলা হচ্ছে। আর এই যে থিটা, যেটা এক্স এর সাথে এক্স প্রাইম অ্যাক্সিসে যেটা অ্যাঙ্গেল থিটা, সেই ট্যান থিটাটা বের করেছিলাম আমরা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ছিল আমাদের ভি বাই সি, এটা বের করেছি আমরা আগের দিন। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই সি মানে বিটা, ট্যান থিটা ইকুয়াল টু বিটা। আর যেহেতু ভি লেস দেন সি, সুতরাং বিটা ইজ লেস দেন 1, তার মানে থিটা ইজ লেস দেন 45 ডিগ্রি। তার মানে এই যে অ্যাক্সিসটা, যদি ভেলোসিটি বাড়াই তাহলে থিটা বাড়বে। থিটা কত? ট্যান ইনভার্স ভি বাই সি বা ট্যান ইনভার্স বিটা। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বিটা। তাহলে ইফ ইউ ইনক্রিজ দ্য ভেলোসিটি দেন থিটা উইল ইনক্রিজ। তার মানে এইটা একটা লাইন, যদি আমরা আর একটা লাইন এরকম টানি, এটা আর একটা এক্স প্রাইম লাইন, তাহলে একটা অন্য ফ্রেম, যে ফ্রেমের ভেলোসিটি আলাদা, অন্য একটা থিটা। সিমিলারলি সিটি প্রাইম অ্যাক্সিসও সেম অ্যাঙ্গেলে সরে আসবে, এটা নতুন থিটা। তাহলে স্পিড যদি ইনক্রিজ করি, এটা এস ফ্রেম, আর একটা ফ্রেম, সাপোজ এটা 2v ভেলোসিটি নিয়ে যাচ্ছে, বা আগে যা ভেলোসিটি ছিল তার থেকে বেশি ভি প্রাইম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা এস ডবল প্রাইম ফ্রেম, তাহলে তাকে আর একটা অ্যাক্সিস দিয়ে ডিফাইন করতে হবে, এটা আবার নতুন অ্যাক্সিস সিস্টেম। আরো যদি ভেলোসিটি বাড়ায়, তাহলে এটা এই দিক বরাবর উঠবে, এও এই দিক বরাবর সেম থিটা কোণে নামবে। আরো ভেলোসিটি বাড়ালে এটা এইরকম, এটা এরকম। তো ভেলোসিটি যদি বাড়ায় তাহলে থিটা চেঞ্জ হবে এক্ষেত্রে, কিন্তু কখনোই থিটা 45 ডিগ্রি থেকে বেশি হবে না। আর 45 ডিগ্রি মানে হচ্ছে এই মিডল পজিশনটা এরকম, এটা মিডল পজিশন। আর এরকম যদি মিডল পজিশন হয়ে যায়, তাহলে এইটাই হচ্ছে এক্স প্রাইম, আবার এটাই হচ্ছে সিটি প্রাইম, তাই না? ভেলোসিটি বাড়াতে বাড়াতে এমন একটা ফ্রেমে আমরা চলে এসেছি, এটা বাড়াচ্ছি আস্তে আস্তে, দিয়ে আমার এক্স প্রাইম লাইন এরকম হয়ে গেছে, এটা 45 ডিগ্রি হয়ে গেছে, এটা আমার এক্স প্রাইম। সিমিলারলি সিটি প্রাইমও সত্য 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 এর উপর চেপে গেছে, তো এটাই হচ্ছে সিটি প্রাইম লাইন 45। তার মানে কি? তার মানে দেখতে পাচ্ছি এটা কখন হবে, যদি ভি ইজ ইকুয়াল টু সি হয়। ভি যদি সি হয়, তখন দেখতে পাচ্ছি হ্যাঁ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর সেক্ষেত্রে খুব সমস্যা আমার, কোনো এক যদি ইভেন্ট দুটো যদি একই লাইন বরাবর হয় 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানকার এইটা একটা ইভেন্ট আর একটা ইভেন্ট, দুটো ইভেন্ট যদি আমরা এখানে দেখাই, তাহলে এই দুটো ইভেন্টের মধ্যে এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের সিটি প্রাইম লাইন। তার মানে যেটা এক্স অ্যাক্সিস সেটাই ওয়াই অ্যাক্সিস, যেটা এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর দুটো যদি ওভারল্যাপ করে যায়, তাহলে যেটা এক্স অ্যাক্সিস সেটাই ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে এটাকে বোঝায় ফুটন, যে কোনো পার্টিকেলকে যে লাইটের ভেলোসিটি যদি যায়, তাহলে সেটা পজিশন টাইম অ্যাক্সিস আর অ্যাক্সিস একসাথে সুপার ইম্পোজ করে গেছে। আর যদি ভেলোসিটি এর থেকেও বেশি হয়, ভি যদি গ্রেটার দেন সি হয়ে যায়, তাহলে অ্যাক্সিস কাট করে যাবে, মানে সিটি প্রাইম ওইদিকে এইদিকে চলে আসছে আর এক্স প্রাইম চলে এসছে এই পাশে, এটা এক্স প্রাইম এটা সিটি প্রাইম। তো এটা কখনোই সম্ভব নয়, এই দুটো অ্যাক্সিস কখনো কাট করতে পারবে না। আর কোনো মেটেরিয়াল পার্টিকেলের জন্য এটা 45 ডিগ্রি হবে না, কোনো মেটেরিয়াল পার্টিকেলের জন্য এটা 45 হবে না, কারণ 45 যদি হতে হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু সি হতে হবে। তো ভি ইজ ইকুয়াল টু সি যদি হয়, তাহলে বুঝতে হবে কোনো ইলেকট্রনের ভেলোসিটি এরকম হবে না। তো কোনো ইলেকট্রনের যখন আমরা
প্লট করব, এক্স প্রাইম অ্যাক্সিস প্লট করব বা সিটি প্রাইম অ্যাক্সিস প্লট করব, তখন কখনোই দুটোকে ওভারল্যাপ করে যাবে না একটার সাথে একটা। ওভারল্যাপ করে যাওয়া মানে হচ্ছে ম্যাটেরিয়াল পার্টিকেলের যে ভেলোসিটি সেটা ইকুয়াল টু সি, আর সেটা কখনোই সম্ভব নয়। বাট ফোটন যদি হয় তাহলে সেটা পসিবল, কারণ ফোটনের জন্য যদি হয় তাহলে লেন্থ কন্ট্রাক্ট করে গিয়ে টেন্ডস টু 0, টাইম উইল স্টপ, তো সেই অ্যাক্সিসটাকে বোঝাবে দুটো ওভারল্যাপ করে গেছে একই সাথে। তো এবার আমাদের কি বলেছিলাম, মিনস্কসকে এই যে ডায়াগ্রাম থেকে আমাদের লেন্থ কন্ট্রাকশন ব্যাখ্যা করা যায়, সাইমালটেনিয়াটি ব্যাখ্যা করা যায়। সাইমালটেনিয়াটি কি? সাইমালটেনিয়াটি মানে হচ্ছে দুটো ঘটনা যদি কোনো একটা ফ্রেমে একই সাথে ঘটে, অন্য কোনো ফ্রেমে একই সাথে নাও ঘটতে পারে, এটা হচ্ছে সাইমালটেনিয়াটি। মানে কি, যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম আমরা রিলেটিভিটি, তখন দেখেছিলাম এটা একটা ফ্যামিলিয়ার এক্সাম্পল, সব বই দেওয়া আছে। এটা একটা ট্রেন, আর ট্রেনের মধ্যে সাপোজ এখানে কি বলবো, এখানে একটা লোক বসে আছে, এখানে একটা আয়না লাগানো আছে, আর এখানে একটা আয়না লাগানো আছে, আর ট্রেনটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে সামনের দিকে। এবার যদি এই একটা কিছু একটা বন্দুক করে গুলি ছোড়ে, দুদিকে দুমুখো একটা বন্দুক, এইদিকেও গুলি ছোড়া হলো, এইদিকেও গুলি ছোড়া হলো, তাহলে যেহেতু ট্রেনের ভেলোসিটি ভি এবং এটা স্টেডি ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, ইনার্শিয়াল ফ্রেম কনস্ট্যান্ট ভেলোসিটি, সুতরাং এর গ্রাউন্ডে থেকে সে দুদিকে দুটো একই সময়ে বন্দুকে করে গুলি চালায়, আর সেই গুলি দুটো যদি দুটো আয়নাতে লাগে, তাহলে একই সাথে দুটো আয়না ভেঙে পড়বে। ঠিক আছে, তো সুতরাং ট্রেনের ভেতরেও যদি এই ঘটনা ঘটে, আর ট্রেন যদি স্টেডি ভেলোসিটি নিয়ে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে দুটো আয়না একই সাথে ভেঙে পড়বে। এটা নতুন কিছু না। তাহলে আফটার সাম টাইম এটা ভেঙে পড়লো, এটাও ভেঙে পড়লো। যদি বলা হলো কখন কোন ঘটনাটা আগে হলো, তো দুটোই একই সাথে হলো, আর সেটাকে আমরা বলি সাইমালটেনিয়াস। একই সময়ে দুটো আয়না ভেঙে পড়লো, এটা একটা ইভেন্ট। এবার যদি এই ঘটনাটা ট্রেনের নিচে থেকে কেউ দেখে, এখান থেকে যদি কেউ দেখে, তাহলে ট্রেন তো মুভ করছে, তো গুলি যখন ছেড়ে দিল, তখন এর ফ্রন্ট পজিশন যেটা, সেটা মুভ করে চলে এসছে এখানে, এটা এই আয়নাটা, আর এটা মুভ করে গিয়েছে এইদিকে, আর গুলিটা ছাড়া হয়ে গেছে। তো গুলিটা যখন ছাড়া হয়ে গেছে, তখন এই ফ্রন্ট গুলিটাকে একটু বেশি দূরত্ব ট্রাভেল করতে হবে, আর পিছনের গুলিটাকে একটু কম দূরত্ব ট্রাভেল করতে হবে, কারণ এও মুভ করছে, গুলি ছেড়ে দিয়েছে, তারপরে এর উপর আর কোনো কন্ট্রোল নেই, তো এই দিক বরাবর এসছে। এবং এই ভেলোসিটি যদি খুব হাই হয়, ভেরি হাই ভেলোসিটি যদি হয়, তাহলে এসে রিলেটিভিস্টিক ফেনোমেনা দেখা যায়। তো তখন কি হবে, দুটো ইভেন্ট সাইমালটেনিয়াস মনে হবে না, মনে হবে এই আয়নাটা আগে ভেঙে গেল, এই আয়নাটা পরে ভেঙে গেল, একটু পরে, আফটার সাম টাইম। তাহলে দুটো ঘটনা যদি এই ফ্রেমটাতে সাইমালটেনিয়াস হয়, এই ফ্রেমটাতে সাইমালটেনিয়াস নাও হতে পারে। তো এটাকে বলা হয় রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াটি, এবং তারপর আমরা টাইম ডাইলেশন দিয়ে, ফর্মুলা দিয়ে এসব বের করেছিলাম। এবার এখন মিনকস্কি ডায়াগ্রামে এটা আমরা ডাইরেক্টলি জিওমেট্রি থেকে দেখাতে পারি, যে যদি এরকম এটা আমার এক্স, আর এটা হচ্ছে আমার সিটি, এক্স অ্যাক্সিস, সিটি অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স প্রাইম লাইন, আর এটা হচ্ছে আমার সিটি প্রাইম লাইন। এবার কোনো দুটো ইভেন্ট আমরা নিলাম, এটা একটা ইভেন্ট E1, আর এটা একটা ইভেন্ট E2, দুটো ইভেন্ট। এবং দেখতে পাচ্ছি এই দুটো ইভেন্টকে দিয়ে যদি আমরা একটা দাগ দিই, এটা কিভাবে আছে, কোনো দুটো ইভেন্ট, দুটো এক্স, যদি এক্স প্রাইমটা ভুলে যাই আমরা, তাহলে যদি ডট 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 দিই নিচের দিকে, সিটি প্রাইমের লাইন যদি এখানে টানিয়ে রং করে, তাহলে এটা কোনো একটা পজিশনে হয়েছিল, এটাকে বলছি x1 পজিশন, এটা কোনো একটা পজিশনে হয়েছিল, এটাকে বলছি x2 পজিশন, কিন্তু দুজনারই টাইম সমান। সিটি প্রাইম হচ্ছে দুজনারই, সিটি প্রাইম না, সিটি দুজনারই সমান। দেখতে পাচ্ছি কিভাবে সিটি প্রাইম টানি আমরা, সিটি কিভাবে টানি, এক্স ওকে প্যারালাল টেনে দাও, তো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে সিটি। E1 এর জন্য যা টাইম, E2 এর জন্য তাই টাইম। তার মানে কি, একই সাথে দুটো অবস্থানে একটা ঘটনা ঘটেছে। সিম্পল ব্যাপার, আমি এখানে আছি, আরেকজন হয়তো সিউড়িতে আছে, দুজনে সাপোজ একই টাইমে, একই ফ্রেম, বা আমার কাছাকাছি জাস্ট, হ্যাঁ, আমি বসে আছি এবং বোর্ডে লিখছি, তো বোর্ডে লিখছি, বই পাল্টাচ্ছি, কোনোভাবে ডান হাত বাঁ হাত দুটো কাজ আমি একই সাথে করছি, একই আলাদা আলাদা পজিশনে, তো এটা একটা সাইমালটেনিয়াস ইভেন্ট, একই সাথে বলছি। ঠিক আছে, সিম্পল ব্যাপার, এটার মধ্যে নতুন কিছু না, যে আমার দুটো পজিশনে একই ঘটনা ঘটাচ্ছে। এবার এইটা যদি অন্য কোনো ফ্রেম থেকে কেউ দেখে, এস প্রাইম ফ্রেম থেকে যদি কেউ দেখে, আর মিনকস্কি ডায়াগ্রামে যদি এটা প্লট হয়, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে E1 তার করেসপন্ডিং যেটা টাইম,
সেটা কি, কিভাবে সেই টাইমটা পাবো? t1 এর কারেসপন্ডিং টাইম x প্রাইম লাইন তার প্যারালাল টানতে হবে, তবে সে কারেসপন্ডিং টাইম পাবো আমরা। যেমন টি বের করতে গিয়ে x অ্যাক্সিসে প্যারালাল টেনেছিলাম, ঠিক সেরকম টি প্রাইম বের করতে গেলে x প্রাইম লাইনে প্যারালাল টানতে হবে। তাহলে এটা প্যারালাল যদি টানি আমরা, তাহলে এটা এখানে ছেদ করবে। আর এইটা হচ্ছে সাপোজ ct1 প্রাইম। আর ইটুর ইভেন্টে যদি টাইম বের করতে হয়, তাহলে x প্রাইম লাইনের সাথে এইটা প্যারালাল টানতে হবে আবার। আর যেখানে ছেদ করবে এই বিন্দুতে, এটা হচ্ছে ct2 প্রাইম। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা যদি ও বিন্দু বলি, আর এটাকে যদি E1, এটাকে বলছি F1, আর এটাকে বলছি F2। দেখতে পাচ্ছি OF2 যেটা, সেটা OF1 এর থেকে OF1 দ্যাট ইজ গ্রেটার দেন OF2। তার মানে কি, OF1 মানে CT1 প্রাইম ইজ গ্রেটার দেন CT2 প্রাইম। তার মানে T1 প্রাইম ইজ গ্রেটার দেন T2 প্রাইম। তাহলে এখানে দেখতে পেয়েছিলাম যে যেটা CT1 ইকুয়াল টু CT2, তার মানে T1 ইকুয়াল টু T2। কোনো ইনার্সিয়াল ফ্রেমে T1 ইকুয়াল টু T2 হলেও আর একটা ইনার্সিয়াল ফ্রেমে দেখতে পাচ্ছি তাদের টাইম আলাদা, সো দে আর নট সাইমালটেনিয়াস। ঠিক আছে, তো এটাকে বলা হয় রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াসিটি, যেটা মিনকস্কি ডায়াগ্রামের সাহায্যে প্লট করে যায়। আবার যদি উল্টো করে দেখি, আমরা অন্য কোনো ফ্রেমে দেখি, যদি আমরা বলি যে না এস প্রাইম ফ্রেমে, সাপোজ আমি বললাম যে এস প্রাইম ফ্রেমে তারা সাইমালটেনিয়াস। এস প্রাইম ফ্রেমে তাদের একই সময় ঘটেছে, CT1 প্রাইম ইকুয়াল টু CT2 প্রাইম। তাহলে এস ফ্রেমে কি তারা সাইমালটেনিয়াস হবে? এটা যেমন হলো না, এটা এস ফ্রেমে সাইমালটেনিয়াস, আর এস প্রাইম ফ্রেমে তারা সাইমালটেনিয়াস হলো না, টাইম দুটো আলাদা। তাহলে আবার একই জিনিসটা নিয়ে আমরা, এটা যদি এক্স হয়, এটা যদি সিটি হয়, আর এটা আমার এক্স প্রাইম অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার সিটি প্রাইম লাইন, এরকম। আর কি বলা হচ্ছে, এস প্রাইম ফ্রেমে তারা সাইমালটেনিয়াস। তাহলে কোন একটা ইভেন্ট এটা, আর একটা ইভেন্ট এমন একটা দেবো যাতে করে দুজনেই এক্স প্রাইম অ্যাক্সিসে প্যারালাল হয়। তাহলে এইটা আর একটা বিন্দু, এটাকে বলছি ইভেন্ট 1, আর এটাকে বলছি ইভেন্ট 2। আর দুটো ইভেন্ট যদি এই দুটোকে দিয়ে একটা লাইন টানি আমি, আর সেটা যদি সেটা এক্স প্রাইম লাইনে যদি প্যারালাল হয়, তাহলে তাদের দুজনেরই টাইম সেম। এই যে মোটামুটি ছবিটা যে খুব ভালো হয়েছে তা হয়নি, এটা এরকম হবে। আর এটা আরেকটু ইয়ে করে দিই, স্লোপটা বেড়ে গেছে। এরকম কিছু একটা। এই ছবি দিয়ে কি বুঝতে পারছি, E1 and E2 আর সাইমালটেনিয়াস ইন এস প্রাইম ফ্রেম, দুজনের ক্ষেত্রেই টাইমটা সেম। এর যেটা CT1 প্রাইম ইকুয়াল টু CT2 প্রাইম। আর এখানে এটা মনে রাখতে হবে যে CT1 প্রাইম ইকুয়াল টু OF1 নয়, কিন্তু CT1 প্রাইম ইকুয়াল টু OF1 নয়, OF1 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে CT1 প্রাইম। সিমিলারলি O2 ইন্টু রুট ওভার, এটা স্কেল ফ্যাক্টর 1 মাইনাস বিটা স্কোয়ার বাই 1 প্লাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে CT2 প্রাইম। যেটা সবসময় মনে রাখতে হবে, অর্ডিনারি স্কেলের ক্ষেত্রে যেটা মেজার করবো সেটাই লেন্থ, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম সিটি প্রাইম ক্ষেত্রে জাস্ট স্কেল ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। বেশ, তাহলে এটা দুজনের টাইম সেম। তো এবার তাহলে এস ফ্রেমে টাইম কত? এস ফ্রেমে টাইম যদি বের করতে হয়, তাহলে এক্স অ্যাক্সিসে প্যারালাল টানতে হবে। তো এক্স অ্যাক্সিসে প্যারালাল টানো, এটা কত? এটা CT1। আর ইভেন্ট 2 এর জন্য এক্স অ্যাক্সিসে প্যারালাল টানো, তাহলে সেটা এরকম, এটা হচ্ছে T2। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই এতটা হচ্ছে আমার, এটা নাম দিয়ে দাও, এটা F1, দুটোই F1, এটা F2, এটা F1 সেম। তাহলে OF1 is less than OF2। এটা অরিজিন, OF1 এটা ছোট OF2 চেয়ে। তা দুটোর মধ্যে টাইম গ্যাপ আছে এতটা, কতটা গ্যাপ সেটা ডেল্টা টি, সেটা হচ্ছে CT2 মাইনাস T1। তাহলে দুটো ইভেন্ট সাইমালটেনিয়াস নয়, T1 ইকুয়াল টু T2 নয় দেখতে পাচ্ছি, কিন্তু T1 প্রাইম ইকুয়াল টু T2 প্রাইম, তারা দুজনে এক্স প্রাইম অ্যাক্সিসে প্যারালাল। তো দিস ইজ দ্য রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াসিটি। একই ঘটনা এরকম প্রশ্ন পরীক্ষায় দেবে। আগে যেমন আসতো যে ফ্রম দ্য টাইম ডাইলেশন এন্ড লেন্থ কন্ট্রাকশন ডিরাইভ দ্য নেসেসারি কন্ডিশন ফর সাইমালটেনিয়াসিটি। তো এখানে যখন দেবে আমাকে, তখন বলবে যে ফ্রম দ্য মিনকস্কি ডায়াগ্রাম এক্সপ্লেন দ্য রিলেটিভিটি অফ সাইমালটেনিয়াসিটি। তখন এইসব কথাগুলো বলে দিতে হবে যে এস প্রাইম ফ্রেমে কোনো ঘটনা সাইমালটেনিয়াস হলে এস ফ্রেমে হবে না। আবার
এস ফ্রেমে কোনো ঘটনা সাইমালটেনিয়াস হলে এস প্রাইম ফ্রেমে হবে না। তো জাস্ট এগুলোকে একটু ভাষা দিয়ে লিখে দিতে হবে 2 লাইনে, 2 নম্বর করে এগুলো দেয়। বেশ, নেক্সট হচ্ছে টাইম ডাইলেশন। আর তার আগে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিই। আমরা দেখেছিলাম যে দুটো জিনিস আমরা বারবার ইউজ করছি, একটা হচ্ছে ইনভেরিয়েন্ট আর একটা হচ্ছে কনজার্ভড। এই দুটো কথা রিলেটিভিটির প্রবলেম করার ক্ষেত্রে খুব মাথায় রাখতে হবে। আমি দুটো স্টেটমেন্ট লিখে দিচ্ছি। 1 নম্বর একটা স্টেটমেন্ট, ইন এভরি ক্লোজড সিস্টেম, তার মানে কোনো আইসোলেটেড সিস্টেম যার সাথে বাইরের জগতে কোনো ফোর্স ওয়ার্ক এসবে কোনো সম্ভাবনা নেই, এটা আলাদা এস প্রাইম, এস ফ্রেম তো এস ফ্রেম, এস প্রাইম ফ্রেম তো এস প্রাইম ফ্রেম, এক্সট্রা কোনো ফোর্স নেই, বাইরে থেকে কিছু আসে না, সব ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো ইন এভরি ক্লোজ সিস্টেম টোটাল রিলেটিভিস্টিক এনার্জি, টোটাল রিলেটিভিস্টিক এনার্জি and momentum are conserved, and momentum are conserved। তার মানে কোনো একটা ফ্রেম দেখলাম এস, সেই ফ্রেমে টোটাল এনার্জি সংঘর্ষের আগে পরে কনজার্ভ হবে, মোমেন্টাম যদি দেখি সংঘর্ষের আগে পরে কনজার্ভ হবে যদি সেখানে কিছু কলিশন হয়। এটা একটা স্টেটমেন্ট। 2 নম্বর যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে দুটো কোয়ান্টিটি আমরা বারবার পড়ছি, একটা বলা হচ্ছে ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট মানে সেম ভ্যালু ইন অল ইনার্সিয়াল ফ্রেম। ইনভেরিয়েন্ট কথাটা মানে হচ্ছে সেম ভ্যালু ফর অল ইনার্সিয়াল ফ্রেম। আর একটা কথা বারবার পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কনজার্ভড। ইনভেরিয়েন্টের সাথে কনজার্ভডের ডিফারেন্স আছে। কনজার্ভ কোয়ান্টিটি তার মানে সেম ভ্যালু বিফোর অ্যান্ড আফটার সাম প্রসেস, তাহলে সেম ভ্যালু বিফোর অ্যান্ড আফটার সাম প্রসেস। তাহলে কি ইনভেরিয়েন্ট কথাটা কি বিভিন্ন ফ্রেমের সাথে রিলেটেড, এস ফ্রেম, এস প্রাইম ফ্রেম, এস ডাবল প্রাইম ফ্রেম, বিভিন্ন ভেলোসিটি নিয়ে ইনার্সিয়াল ফ্রেম অবশ্যই সবাই মুভ করছে, কিছু একটা জিনিস কনস্ট্যান্ট সব জায়গায়, সেটাকে আমরা বলি ইনভেরিয়েন্ট। আর কনজার্ভ যেটা, সেটা কোনো একটা নির্দিষ্ট ফ্রেমে, কোনো একটা ক্লোজ সিস্টেমের কথা বলি আমরা। এস ফ্রেমে সামথিং ইজ কনজার্ভড। কি কনজার্ভ? কোনো ঘটনা ঘটার আগে, কোনো ঘটনা ঘটার পরে কিছু জিনিস কনজার্ভ। যেমন আমাকে যদি বলে মাস, যদি বলে মাস ইজ ইনভেরিয়েন্ট বাট নট কনজার্ভড। মাস ইজ ইনভেরিয়েন্ট বাট নট কনজার্ভড। তার মানে কি মাস ইজ ইনভেরিয়েন্ট মানে কি, মানে যদি আমার কাছে একটা প্রোটন থাকে আর সে যদি বিভিন্ন ফ্রেমে ঘুরে ঘুরে বেড়ায়, তো প্রোটনের যেটা রেস্ট মাস সেটা কনজার্ভড হবে, সেটা পাল্টাবে না। যদি হিসাব টিসাব করি আমরা, তাহলে মানে টোটাল মাস সেম থাকবে বিভিন্ন ফ্রেমে। আর নট কনজার্ভ বলা হয়েছে কেন? কোনো একটা সংঘর্ষ আছে আমার, এরকম সাপোজ প্রোটন প্লাস প্রোটন, সেটা হয়েছে, আবার কিছু একটা, আবার 4খানা প্রোটন তৈরি হয়েছে, এভাবে কিছু একটা হয়েছে, একটা বিক্রিয়া দেওয়া আছে এরকম। তো যদি রেস মাস ক্যালকুলেশন করি, এই কটা যদি রেস মাস ক্যালকুলেশন করি, দেখবো রেস মাস মিলছে না, আগের দিন করেছি একটা প্রবলেম। তার মানে কি কাইনেটিক এনার্জি মে কনভার্ট টু রেস মাস, অথবা রেস মাস ক্যান কনভার্ট টু কাইনেটিক এনার্জি। ইজিক্যাল টু এফসি স্কয়ার থেকে সেটাই বলছে যে যদি কোথাও এক্সট্রা রেস মাস পাওয়া যায়, তাহলে জানতে হবে কস্ট অফ কাইনেটিক এনার্জি। তো কস্ট of kinetic energy can produce mass or vice versa। মাস যদি কমে যায় তাহলে জানতে হবে সেটা এনার্জিতে ট্রান্সফার হয়ে গেছে। তো মাস এরকম একটা কোয়ান্টিটি। সিমিলারলি এনার্জি, যদি আমাকে বলে এনার্জি ইজ কনজার্ভড বাট নট ইনভেরিয়েন্ট। এনার্জি ইজ কনজার্ভড বাট নট ইনভেরিয়েন্ট মানে কি, এনার্জি ইজ কনজার্ভ তার মানে কি, কোন একটা ওই যে বললাম প্রোটন বা কিছু একটা ই প্লাস প্লাস ই মাইনাস, এটা গামা প্লাস গামা তৈরি হচ্ছে, ইলেকট্রন পজিট্রন একসাথে মেলামেশা করেছে, দুটো গামা বেরিয়েছে আমার, তাই না? ম্যাটারের সাথে, বা উল্টো প্রসেসটা, গামা কোন একটা মেটেরিয়াল সাথে রিয়াক্ট করেছে, কিছু একটা নিউক্লিয়াসের সাথে হোক, ধাক্কা ধাক্কা মেরে ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি করেছে। বলা হচ্ছে এর আগে যে এনার্জি ছিল, এর আগে পরে যে এনার্জি ছিল, দ্যাট উইল বি কনজার্ভড। কিন্তু এনার্জি ইজ নট ইনভেরিয়েন্ট। তার মানে এই ঘটনাটাই যদি এস প্রাইম থেকে ঘটে থাকে, আর কেউ যদি এটা এস প্রাইম ফ্রেম থেকে দেখে, দিয়ে যদি বলে এর যে আগে এনার্জি ছিল, এই যে পরে এনার্জি ছিল, দ্যাট ইজ ইনভেরিয়েন্ট, বা এই টোটাল যে এনার্জি ছিল সেটা ইনভেরিয়েন্ট, সেটা হবে না, বিকজ এনার্জি মোমেন্টামের সাথে মিশে গেছে।
এবং কি কোয়ান্টিটি ইনভেরিয়েন্ট? স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ সেম বিভিন্ন ফ্রেম থেকে। দ্যাট ইজ নট ইনভেরিয়েন্ট, এনার্জির সাথে মোমেন্টাম মিক্সড আপ হয়ে গেছে। সো হোয়াই নট ইনভেরিয়েন্ট? এনার্জি অ্যান্ড মোমেন্টাম আর মিক্সড, আর কি কোয়ান্টিটি ইনভেরিয়েন্ট? স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার। এইটা হচ্ছে ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, সমস্ত ফ্রেমের ক্ষেত্রে কনজার্ভড হবে। আবার কি, আবার যদি আমাকে আর একটা কোয়ান্টিটি কিছু বলে, সাপোজ ইলেকট্রিক চার্জ, চার্জ ইজ কনজার্ভড, অলসো ইনভেরিয়েন্ট। নিউট্রন যদি নিস্তরিত হয় তাহলে সেটা কোনো ফ্রেমেই সেটা চার্জ হয়ে যেতে পারে না। নিউট্রন নিস্তরিত, সেটা নিস্তরিত। কনজার্ভড যদি আগে আর পরে কোনো একটা বিক্রিয়া আমরা দেখি, সাপোজ পাই প্লাস প্লাস কিছু একটা বিক্রিয়া, আরো কিছু ডট 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 আছে, তো এই পাশে যদি প্লাস একটা কিছু থেকে থাকে, রেজাল্ট একটা কিছু প্লাস চার্জ থেকে থাকবে, এর সমান চার্জ। তো যে কোনো বিক্রিয়া চার্জ কনজারভেশন মেনটেন করে চলবে, শুধু চার্জ নয়, আরো বেশ কিছু কনজারভেশন মেনে চলে, যেগুলো পার্টিকেল ফিজিক্স আমরা পরে পড়বো। হ্যাঁ, বেরিয়ান নাম্বারস, তো স্ট্রেঞ্জ পার্টিকেলস এর ক্ষেত্রে কিছু কনজারভেশন আছে। তো সমস্ত কনজারভেশন গুলো মেনে, মোমেন্টাম, এগুলো সব মেনে 6-7টা কন্ডিশন অনুসারে তখন বলবো যে সেই বিক্রিয়াটা পসিবল হবে কি পসিবল হবে না। তো চার্জ ইজ কনজার্ভড অ্যান্ড ইনভেরিয়েন্ট। বিভিন্ন ফ্রেমে যদি দেখি আমরা, তো চার্জের ভ্যালু পাল্টাবে না। আর যদি পাল্টে যেত তাহলে অনেক সমস্যা হয়ে যেত, নিউট্রাল পার্টিকেল চার্জ হয়ে যেত, চার্জ পার্টিকেল নিউট্রাল হয়ে যেত, এইসব সমস্যা হয়ে যেত। আবার যদি আমরা দেখি ভেলোসিটি, যদি আমরা বলি ভেলোসিটি, নাইদার কনজার্ভড নর ইনভেরিয়েন্ট, কোনোটাই নয়, কনজার্ভড নয়, ইনভেরিয়েন্ট নয়। কনজার্ভ নয় মানে কি? মানে কোনো একটা পার্টিকেলের কোনো একটা সংঘর্ষের আগে আর পরে যদি ভেলোসিটি যোগ করে দেখি আমরা, তাহলে সেটা মিলবে না। মোমেন্টাম কনজার্ভ হতে পারে, ভেলোসিটি কনজার্ভ হবে না, মাস টাসের ব্যাপার আছে তার সাথে। আর ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি তাও নাই, কারণ আমরা দেখেছি ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা আছে তার জন্য, তো সেক্ষেত্রেও চেঞ্জ হবে না। তো এইসব জিনিসগুলো একটু মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। বইয়ের শেষের দিকে বেশ কিছু প্রবলেম থাকে, তো আমি আজকে কিছু প্রবলেম করাবো শেষের দিকে। বেশ, এইটা একটা বলার কথা। আর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যেটা খাতা লিখে নেবে, এগুলো সব কিন্তু নাও পেতে পারো, নোট ফোট বানাতে হলে কিন্তু এগুলো সব লাগবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে কিছু ইভেন্টের আমরা দেখলাম যে যারা 4 ভেক্টর শো করে, কি 4 ভেক্টর শো করে দেখলাম, পজিশন 4 ভেক্টর দেখলাম, ভেলোসিটি 4 ভেক্টর দেখলাম, তারপর আমরা অ্যাক্সিলারেশনটা দিয়েছিলাম বাড়ির কাজ, তারপরে ফোর্স দেখলাম, মিনস কস্কি ফোর্স বলা হয়, যেটা নিউটনস ল এর নতুন রূপ করে নিউটনস ল এর এক্সপ্রেশন দেখলাম আগের দিন। তো আর কিছু কোয়ান্টিটি, সেটা আমাদের ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি হয়। আর যে কোয়ান্টিটিটাকে আমরা যদি ইন জেনারেল একটা কিছু ভেক্টর দিয়ে শো করি, যদি বলি এ মিউ অ্যান্ড এ মিউ, এটা কি প্রোডাক্ট অফ 4 ভেক্টর, এর ভেতরে স্পেশাল টার্ম ভরা আছে এবং টেম্পোরাল টার্ম ভরা আছে, এবং লরেন্স ট্রান্সফরমেশন অনুসারে অর্ডিনারি এক্স থেকে এক্স প্রাইমে যেরকম ট্রান্সফরমেশন মেনে চলে, যারা যারা 4 ভেক্টর তাদের সবার একই ট্রান্সফরমেশন মেনে চলে, কারণ তাদের সবার লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা সেম। যদি আমি বলি এক্স প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, তাহলে এ প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু এ মাইনাস ভিটি, এই ফর্মই মেনে চলবে। এই যা ফর্ম আছে সেম ফর্ম মেনে চলবে, কারণ এই ইজ এ 4 ভেক্টর। যদি বলে মোমেন্টাম, তাহলে এখানে পি প্রাইম বসিয়ে দাও, এখানে গামা বসিয়ে দাও। তো এটা জাস্ট ওই আমার এনার্জি ফর্ম আছে ই বাই সি মাইনাস এত। তো এই মধ্য কথা যেটা, সেটা হচ্ছে আমাকে যেরকম ফর্ম লরেন্স ট্রান্সফরমেশন অনুসারে যেরকম ফর্ম আমার কথা আমাকে বলে, সেম ফর্ম মেনে চলবে। যদি আমাকে বলে ইটা মানে প্রপার ভেলোসিটি, যেটা, তো ইটা 4খানা টার্ম পেয়েছিলাম আমরা, ইটা 0, তো ইটা 0 বার কি হবে, গামা ইটা 0 মাইনাস বিটা ইটা 1, তার মানে কি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু গামা অ্যান্ড টি মাইনাস, বা এটা 0 টাইম, তাহলে আমার টি প্রাইম ফর্মটা, টি প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল, গামা টি মাইনাস এক্স ভি বাই সি স্কোয়ার, এটা হচ্ছে ফর্ম। তো এখানে জাস্ট টি প্রাইমের জায়গায় ইটা 0 প্রাইম, গামার মতো আছে, এটা 0th টার্ম, তো ইটা 0 মাইনাস এক্স বাই ভি, এটা বিটা, অ্যান্ড দিস ইজ ইটা 1। ইটা 1টাকে আমরা জানতে হবে, ইটা 1টা কি, ইটা 1 প্রাইমটা কি, ইটা 1 প্রাইম ইকুয়াল টু গামা ইন্টু ইটা 1 মাইনাস বিটা ইটা 0। সেকেন্ড টার্ম, থার্ড টার্ম হচ্ছে ইটা 2 প্রাইম ইকুয়াল টু ইটা 2, এন্ড ফোর্থ টার্ম হচ্ছে ইটা 3 প্রাইম ইকুয়াল টু ইটা 3।
যে কোনো ট্রান্সফরমেশন, কারণ সবার ক্ষেত্রে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা মাইনাস গামা বিটা বিটা গামা 1 1 1 0 0 যে টার্মটা আছে তার ম্যাট্রিক্স ইজ সেম। শুধু ভেলোসিটি যদি আলাদা হয় তাহলে জাস্ট ওইটা পাল্টাবে, কিন্তু যারা যারা 4 ভেক্টর করবে তারা সবাই এরকম ট্রান্সফরমেশন মেনে চলবে যে কোনো 4 ভেক্টর ক্ষেত্রে। পরেও আরো কিছু 4 ভেক্টর আছে পরে যেগুলো সিলেবাসে নেই, কারেন্ট ডেনসিটি, আমাদের চার্জ ডেনসিটি, সেসব নিয়ে কিছু 4 ভেক্টর তৈরি করা আছে। তো তারপরে আরো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ভি/সি আর ভেক্টর পোটেনশিয়াল এ, এরা একটা 4 ভেক্টর সেট করে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা দুজন 4 ভেক্টর সেট করে না, এরা 2 র্যাঙ্ক টেন্সর তৈরি করে। কিন্তু পোটেনশিয়াল ভি/সি স্কেলার পোটেনশিয়াল আর ভেক্টর পোটেনশিয়াল যেটা ম্যাগনেটিক ফিল্ডে পড়েছি আমরা, আর তারা দুজন একটা 4 ভেক্টর সেট করে। একটা ফ্রেম থেকে যদি আরেকটা ফ্রেমে যায় তাহলে পোটেনশিয়ালের ঠিক 4 ভেক্টর অনুসারে ট্রান্সফরমেশন হয়। তো তাদেরকে নিয়েও আরো নেক্সট টপিক পরে আছে। তো যেটা বলার মানে এদের যেটা প্রোডাক্ট সেটাকে আমরা বলি কি আই, স্পেস টাইম ইন্টারভ্যাল বলি, বা এদের মধ্যে যে ডিউরেশন যেটা যদি বলি আই ডেল্টা এক্স মিউ ইন্টু ডেল্টা এক্স মিউ, এটা কি বলা হয় ইন্টারভ্যাল, স্পেস টাইম ইন্টারভ্যাল। আর এই যে ইন্টারভ্যালের মানটা এটা 1 থেকে বেশি, 0 থেকে বেশি হতে পারে, 0 থেকে কম হতে পারে, আবার 0 হতে পারে। যদি এটা পজিশনের কথা ভাবি আমরা তাহলে এর ভ্যালু কি বেরোবে, সি স্কোয়ার টি স্কোয়ার উইথ এ নেগেটিভ সাইন এন্ড প্লাস আর স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। এটা 0th টার্ম আর এটা স্পেশাল টার্ম, এটা টেম্পোরাল টার্ম, টেম্পোরাল টার্ম, আর দিস টার্ম ইজ কল্ড স্পেশাল টার্ম। আর দিস আই ক্যান বি গ্রেটার দেন 0, লেস দেন 0 অর ইকুয়াল টু 0, তিনটেই হতে পারে। আর যদি এটা গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বুঝতে হবে স্পেস টার্ম ইজ ডমিনেন্ট ওভার দ্য টেম্পোরাল টার্ম। পজিটিভ, পজিটিভ যদি হয় তাহলে স্পেস টার্ম ইজ ডমিনেন্ট, মানে এর মানটা এর থেকে বেশি। কখন বেশি হয়, কি বেশি হয়, জিওমেট্রিতে দেখবো একটু পরে। আর সেই ধরনের ইভেন্টকে আমরা বলি স্পেস লাইক ইভেন্ট, স্পেস লাইক। আর যদি স্পেশাল টার্মটা যদি বেশি হয়, যদি টেম্পোরাল টার্মটা বেশি হয়, এটা যদি বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে নেগেটিভ রেজাল্ট পাবো আমরা। আর সেক্ষেত্রে বলি আমরা টাইম লাইক, ঠিক আছে, দ্যাট ইভেন্ট ইজ কল্ড দ্য টাইম লাইক ইভেন্ট, বা ইভেন্টস আর বলতে পারি, দুটো ইভেন্টের মধ্যে যে কানেকশন, দ্যাট ইভেন্টস আর। আর যদি দুটোই সমান হয়ে যায়, টেম্পোরাল পার্ট আর স্পেশাল পার্ট যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে এটা 0 পেয়ে যাবো। আর সেই ধরনের ইভেন্টসকে আমরা বলি টাইম লাইক ইভেন্ট, লাইট লাইক ইভেন্ট। তো এটা মিনিং কি আমরা একটু পরে বলছি, এখনই সেটা আমরা দেখতে যাচ্ছি। কিন্তু তার আগে ডেফিনেশন আছে পরীক্ষায়, যে হোয়াট ইজ স্পেস লাইক, হোয়াট ইজ টাইম লাইক এন্ড হোয়াট ইজ লাইক ইভেন্ট। তো আমরা বলবো যে দুটো ইভেন্টস আছে, বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, যে কোনো বইতে খুব কমন কোশ্চেন, এটা সমস্ত বইতে ডেফিনেশন হয়ে যাবে। যদি দুটো ইভেন্টের মধ্যে 4 ভেক্টর যেটা, 4 ভেক্টরের যেটা ডট প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টটা হচ্ছে স্পেশাল টার্ম এন্ড আমাদের টেম্পোরাল টার্ম হচ্ছে, যদি স্পেশাল টার্ম ডমিনেন্ট হয়, বেশি হয়, তাহলে this I greater than 0 and the two events are called space like events. আর টাইম টাইম কোলাপস করে যাবে, দুটো সাইমালটেনিয়াস হবে। ঠিক আছে, আমি জাস্ট এক লাইন করে দুটো লিখে দিচ্ছি ছোট করে, তারপর আমরা মিনিংটা বোঝাচ্ছি। যদি যদি I greater than 0 হয়, less than 0 হয়, এখানে যদি টাইম লাইক, তো তাহলে there exists an inertial system in which the events occur at the same point. ঠিক আছে, at the same point, তার মানে কি স্পেস ইজ কোলাপসড। টাইম ল্যাগ বলা হবে তখনই যখন একই জায়গাতে হবে, একই জায়গাতে হবে, সেটাকে বলা টাইম ল্যাগ। মানে দুটো ইভেন্টের টাইম আলাদা বাট স্পেশাল পজিশন ইজ সেম, এগুলো টাইম ল্যাগ। কি বলছে এখানে, টাইম ল্যাগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট বিটুইন টু ইভেন্টস, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট বিটুইন টু ইভেন্টস ইজ টাইম ল্যাগ, then there exists an inertial system, obviously accessible with the Lorentz transformation, in which they occur at the same point, in which they মানে events, they occur at the same point. তার মানে কি,
সেম পয়েন্টে ঘুরছে, সেম পয়েন্টে কোনো একটা ইভেন্ট ঘটেছে, কোনো একটা ফ্রেম আমরা খুঁজে বার করেছি, সে যে ভেলোসিটি নিয়ে যাক না কেন, বের করেছে কোনো একটা ফ্রেম, যে ফ্রেমে দুটো ইভেন্ট একই পজিশনে হয়েছে, একই পয়েন্টে হয়েছে, তার মানে স্পেস ইজ কোলাপসড। স্পেস ইজ কোলাপসড মানে ডেল্টা এক্স 0 সেক্ষেত্রে একই জায়গাতে ঘটেছে, আর সেই ধরনের ইভেন্টকে আমরা কি বলি? টাইম লাইক ইভেন্ট। সিমিলারলি স্পেস লাইক কখন বলবো? যদি দুটো ইভেন্টের মধ্যে টাইম কোলাপস করে যায়, মানে একই টাইমে ঘটে, একই টাইমে যদি ঘটে, তাহলে আমরা বলতে পারি সেই ইভেন্ট দুটো হচ্ছে আমাদের, এখানে বলবো যে সেম টাইম, স্পেস ইজ ডিফারেন্ট, স্পেস ইজ ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা জায়গা, বা দ্য ইভেন্টস আর সাইমালটেনিয়াস ইন এনি ইনার্শিয়াল ফ্রেম। কোনো একটা ইনার্শিয়াল ফ্রেম আছে, যে ইনার্শিয়াল ফ্রেমে সাইমালটেনিয়াসলি একটা ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, তাহলে সেই দুটো ইভেন্টকে বলবো তারা একটার সাথে একটা রিলেটেড যদি হয়, তো কজালি কানেক্টেড বলা হয় তাদেরকে, সেই দুটো ইভেন্ট হচ্ছে স্পেস লাইক। আর এই সেম ঘটনা যদি লাইটের থ্রু দিয়ে হয়, কোনো ইনফরমেশন যদি ডিসপ্লেসমেন্ট ইজ লাইট লাইক হবে কখন? যখন টু ইভেন্ট কুড বি কানেক্টেড বাই দ্য লাইট সিগন্যাল, মানে যে ভেলোসিটি একটা ইভেন্টের জন্য তো আরেকটা ইভেন্ট তৈরি হয়। আমি কথা বলছি, আমার কথাটা তোমাদের কাছে যাচ্ছে, একটা একটা স্পিডে যাচ্ছে, লাইটের স্পিডে নয়, বিভিন্ন মিডিয়াম পেরিয়ে যাচ্ছে আমার কথাটা, তারপর সেটা এই মাইক্রোফোন থ্রু দিয়ে এসব যাচ্ছে। যদি লাইট একজন টর্চ জ্বাললো আর সেই টর্চের আলো আর একটা জায়গায় পড়লো, তো দুটো ইভেন্ট যদি কানেক্টেড বাই লাইট হয়, লাইট সিগন্যাল হয়, আর সেক্ষেত্রে আমাদের যে স্পেস টাইম ইন্টারভ্যাল দ্যাট উড বি 0। কি বলছে? ইফ লাস্টেরটা যেটা লাইট লাইক, যেটা ইফ দ্য ডিসপ্লেসমেন্ট, if the displacement is light like, then the two events could be connected by a light signal. লাইট সিগন্যাল। তো এবার আমরা এই জিনিসগুলোকে, এটা সবচেয়ে প্রথম কথা, অঙ্ক দেবে আমাকে, আমি অঙ্ক করাবো একটু পরে, আরো একটু ভিজুয়ালাইজ করতে পারবো ব্যাপারটা নিয়ে। প্রথম কথা এটা আমাকে মাথায় রেখে দিতে হবে যে আই গ্রেটার দেন যদি 0 হয় তাহলে স্পেস লাইক, আর স্পেস লাইক যে কথাটা ব্যবহার করা হবে সেটা আলাদা, যেটা নেই সেটা সেম, টাইম নেই তো এটা টাইম হচ্ছে সেম, স্পেস ইজ ডিফারেন্ট। সিমিলারলি যখন আমরা টাইম লাইক যখন বলবো তখন বুঝতে হবে যে এখানে স্পেস একই, টাইম হচ্ছে ডিফারেন্ট, যেটা থাকবে সেটা ডিফারেন্ট। আর লাইট লাইক যদি হয় তাহলে এর দুজনের ডমিনেন্স সমান সমান, এবং সেটা সিগন্যাল ইজ ইভেন্টস আর কানেক্টেড বাই দ্য লাইট সিগন্যাল। তো এই স্টেটমেন্টটা জাস্ট আমরা দেখলাম, তারপরে এইরকম একটা কিছু একটা ধরে নিয়ে আমরা দেখবো এটা গ্রেটার দেন 0 লেস দেন 0 এইভাবে কিভাবে মিনস্কস্কি ডায়াগ্রামে কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। তো তার জন্য আমরা পড়বো জিওমেট্রির সাহায্যে কিভাবে টাইম ডাইলেশন ব্যাখ্যা করা যায়। তো টাইম ডাইলেশন কিরকম বলবো? সাপোজ আমার এরকম একটা ফ্রেম আছে, এটা এক্স ফ্রেম, এটা হচ্ছে এক্স লাইন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে সিটি অ্যাক্সিস। আর কোন একটা ইভেন্ট আমরা ধরে নিচ্ছি, যে ইভেন্টটা, এটা একটা বিন্দু, এটা একটা ইভেন্ট E1, আর একটা ইভেন্ট হচ্ছে এটা E2, এটা E1, এটা হচ্ছে E2, আর E1 আর E2 দে আর কজালি কানেক্টেড। তার মানে কোনো একটা ইভেন্ট হয়েছে E1 এ আর সেটাকে ফলো করছে E2 এরকম। আর E1 আর E2 এর মধ্যে যেটা স্লোপ, এক্স অ্যাক্সিসের সাথে যেটা স্লোপ, দ্যাট স্লোপ ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি। এরকম একটা ইভেন্ট আমরা ধরে রেখেছি, ঠিক আছে? এটা যদি প্যারালাল টানি আমরা এরকম করে, and this is the slope and that slope is greater than 45 degree. তাহলে এক্স প্রাইম অ্যাক্সিস কোনটা? এইটা হচ্ছে আমার এক্স প্রাইম অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার সিটি প্রাইম লাইন, এক্স প্রাইম লাইন আর সিটি প্রাইম লাইন এরকম। ইভেন্ট E1 আর E2 এর জন্য কারেসপন্ডিং এস ফ্রেম থেকে আমরা পজিশন ডিফাইন করতে পারি। যদি এটাকে এইভাবে ডট 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 দেখাই তাহলে এটা কোনো একটা পয়েন্ট x1, আর এটাকে যদি ডট 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 দিই তাহলে এটা কোনো একটা পয়েন্ট x2,
আর এর কারেসপন্ডিং একটা টাইম এটা T1 বা CT1, আর এর কারেসপন্ডিং একটা টাইম সেটা হচ্ছে CT2। তাহলে এস ফ্রেম থেকে ইভেন্ট E1 কিরকম ইভেন্ট, সেটা x1 and occurred at the position x1 and time is CT1, আর ইভেন্ট 2 সেটা কি, ইভেন্ট 2 is occurred at the position of x2 and at the time CT2। তো কোনো একটা ইভেন্ট আমরা ধরে নিয়েছি যেটা ডিফারেন্ট পজিশনে ঘটেছে, ডিফারেন্ট টাইমে ঘটেছে ইন এ ফ্রেম এস। এইবার এমন কোন ফ্রেম আমরা তৈরি করতে পারবো কি, যে ফ্রেমে এই যে দুটো ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনা একই সাথে ঘটেছে, সাইমালটেনিয়াস ঘটেছে। কি বললাম প্রশ্নটা? আমরা বললাম এমন কোন ফ্রেম আছে কি, ইজ দেয়ার এনি ফ্রেম, এরকম প্রশ্ন দেয়, ইজ দেয়ার এনি ফ্রেম such that E1 and E2 are simultaneous in that frame? বলা হচ্ছে দুটো ইভেন্টের এস ফ্রেমের পজিশন আলাদা, টাইম আলাদা, কিন্তু এরা কি কোনো একটা ফ্রেমকে আমি বানাতে পারি যাতে করে এটা সাইমালটেনিয়াস হবে? তো সাইমালটেনিয়াস বলতে আমরা কি বুঝি, এটা যদি কোনো একটা ইভেন্ট হয়, এটা একটা ইভেন্ট হয়, এটা একটা ইভেন্ট হয় এস ফ্রেমে, তাহলে এর জন্য যেটা টাইম সেটা এটা এর প্যারালাল, এর জন্য যেটা টাইম সেটাও এর প্যারালাল, সো দুজনের টাইম সেম। ঠিক আছে, আর যদি এটা এস প্রাইম ফ্রেম থেকে দেখি আমরা, তাহলে এটা এক্স প্রাইম অ্যাক্সিস আর এটা হচ্ছে সিটি প্রাইম লাইন, তাহলে এরা তো সাইমালটেনিয়াস নয়, কারণ এটা আমাকে এবার এইটার প্যারালাল টানতে হবে, এইদিকে এইটার প্যারালাল টানতে হবে, তো দুটো টাইম হচ্ছে আলাদা। আর দুটো টাইম যদি সেম করতে হয় তাহলে দুজনকেই এই যে লাইনটা ইন বিটুইন E1 এন্ড E2, এই দুটো লাইনকে এক্স প্রাইম অ্যাক্সিসের প্যারালাল হতে হবে। তার মানে কিরকম হতে হবে, তার মানে এই বিন্দুটা এর উপরে থাকতে হবে, এখানে থাকতে হবে এরকম। তাহলে যদি আমি এই পিছন দিকে বাড়াই তাহলে দুজনেই এক্স প্রাইম লাইনের প্যারালাল হয়ে যাবে এবং দুজনের টাইম সেম হবে। কিন্তু দেখতে পাচ্ছি এই যে ফ্রেম, এই যে এস প্রাইম, এক্স প্রাইম আর সিটি প্রাইম, এখানে যে দুটো ইভেন্ট ঘটেছে সেই দুটো ইভেন্টকে যদি আমি বলি তাদের দুজনের টাইম সেম, তাহলে তাদের দুজনকে এক্স প্রাইম লাইনে প্যারালাল হতে হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে বোঝা গেল? যে E1 আর E2 কানেক্টিভ যে দুটো লাইন, সেই লাইনটা এক্স প্রাইম লাইনের OX লাইন এর প্যারালাল হতে হবে। সো E1 E2 শুড বি প্যারালাল টু OX প্রাইম। এটা কি কখনোই হবে? আমি তো ইভেন্ট পাল্টাতে পারবো না, কিন্তু আমি ফ্রেম খুঁজে বেড়াচ্ছি, আর ফ্রেম যদি খুঁজে বেড়াই তাহলে ভেলোসিটি আলাদা আলাদা হতে পারে, তাহলে আমি ভেলোসিটি চেঞ্জ করতে পারি। আমার এটা থিটা, দিস ইজ অলসো থিটা, আর থিটা কি, tan থিটা ইজ ইকুয়াল টু V/c। সো যদি ভি বাড়াই তাহলে থিটা বাড়বে, তাহলে আমি এটাকে আরেকটা অন্য ভি বার করছি, সাপোজ দিস ইজ 1V এন্ড দেন ভি প্রাইম, অন্য একটা ভি, তাহলে অন্য একটা অ্যাক্সিস এরকম, অন্য একটা লাইন, তাহলে দিস ইজ আ নিউ অ্যাক্সিস এক্স প্রাইম এন্ড দিস ইজ সিটি প্রাইম, নিউ সিটি প্রাইম অ্যাক্সিস। তাহলে আমি আরো একটা ফ্রেম খুঁজে বেড়াচ্ছি, আমি কি করতে যাচ্ছি, আমি E1 E2 কে OX1 এ প্যারালাল করতে চাইছি। আমি এখনো প্যারালাল হয়নি, আমি আরো ভেলোসিটি বাড়াচ্ছি, সাপোজ ভি ডাবল প্রাইম, তাহলে আবার একটা অ্যাক্সিস এরকম, আবার একটা অ্যাক্সিস এরকম। কখনোই E1 E2 OX1 এর প্যারালাল হবে না। কেন? কারণ E1 E2 এর মধ্যে যেটা স্লোপ সেটা 45 ডিগ্রি থেকে বেশি, এটা দেখে মনে হচ্ছে পুরো 60 ডিগ্রি মতো স্লোপ, আর এ কখনোই 45 এর থেকে বেশি হতে পারবে না, কারণ যদি 45 এর থেকে বেশি হতে হয় তাহলে ভি শুড গ্রেটার দেন সি, ভি কে বেশি হতে হবে, ঠিক না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নো। কেন নো? কারণ দ্য স্লোপ অফ দ্য ইভেন্টস উইথ দ্য এক্স অ্যাক্সিস ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি এন্ড OX প্রাইম যেটা লাইন সেটা 45 ডিগ্রি থেকে বেশি উঠতে পারবে না, এটা তো এরকম হতে হবে না OX প্রাইম। তাহলে যদি OX প্রাইম এরকম হয়ে যায় তাহলে কখন হয়, স্লোপ একের থেকে বেশি, তাহলে 45 ডিগ্রি থেকে বেশি, তাহলে ট্যান থিটাটা 60 ডিগ্রি তখনই হবে যদি ভেলোসিটি, সেই ফ্রেমের ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি থেকে বেশি হয়। সো দ্যাট ইজ নট পসিবল। সো কোনোভাবেই আমরা এরকম ইভেন্টকে খুঁজে পাবো না যে ইভেন্টের ক্ষেত্রে, যে দুটো ইভেন্টের ক্ষেত্রে T1 ইকুয়াল টু T1 প্রাইম ইকুয়াল টু T2 প্রাইম হবে, সাইমালটেনিয়াস হবে, এটা কখনোই আমরা খুঁজে পাবো না। আর এই ক্ষেত্রে এই ছবিটাকে নিয়ে যদি আরেকটু আমরা কেরামতি করি তাহলে আরো কিছু জিনিস দেখতে পারবো। এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার সিটি।
আর ইভেন্ট ছিল আমাদের এরকম E1, আর এটা ছিল আমার E2, E2, আর এটা হচ্ছে আমার ইভেন্ট E1। এই হচ্ছে বেশ। এবার এইটা এটা কত? এটা হচ্ছে CT1, ইভেন্টের জন্য এস ফ্রেমে যেটা টাইম CT1, আর ইভেন্ট 2 এস ফ্রেমে কত টাইমে ঘটেছে? CT2। সো দিস ইজ দ্য CT2, CT অ্যাক্সিস। আর এখানে পজিশন কোথায় বলেছি আমরা? সেটাকে বলেছি x1, আর এখানে পজিশন কোথায় বলেছি? এটাকে বলেছি x2। তাহলে এই যে স্লোপটা, দিস স্লোপ ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, দিস ইজ পারপেন্ডিকুলার এন্ড দিস ইজ বেস। তাহলে যদি এর স্লোপটা tan থিটা, যদি এটা অন্য একটা কিছু থিটা বলি, আমরা কিছু একটা থিটা বলি, আর দ্যাট থিটা ইজ গ্রেটার দেন 45 ডিগ্রি, তার মানে পারপেন্ডিকুলার বাই বেসের মধ্যে পারপেন্ডিকুলারটা বড়। তার মানে এইটা কত? এইটা পারপেন্ডিকুলারটা কত? CT2 minus CT1। সো CT2 minus T1, that should be greater than base, তার মানে x2 minus x1। ঠিক আছে, বোঝা গেছে? CT2 minus T1 greater than x2 minus x1, তার মানে কি CDT is greater than dx। তাহলে স্পেস টাইম ইন্টারভ্যাল কি ছিল? I equal to minus c square dt square plus dx square। এখানে দেখতে পাচ্ছি যে CDT is greater than that of dx, তার মানে temporal part is dominant over the space part, so this quantity is less than 1, less than 0। ঠিক আছে, আর যদি less than 0 হয়, তাহলে সেই ধরনের ইভেন্টকে আমরা কি বলি? একটু আগে দেখলাম, এই ধরনের ইভেন্টকে আমরা বলি টাইম লাইক, তাই না? less than যদি 0 হয়, তাহলে দ্যাটস ইভেন্টস আর কল্ড টাইম লাইক। তাহলে টাইম লাইকের ক্ষেত্রে কি দেখলাম? যে temporal part is dominant over the space part, and space time interval should be less than 0, and no such frame can be found such that the two events are simultaneous at that frame। কোনোভাবেই সেই দুটো ফ্রেমকে আমরা খুঁজে পাবো না। যদি পেতে হয়, তাহলে লাইটের ভেলোসিটিতে গ্রেটার দ্যান ভেলোসিটি যেটা, এখানে CDT is equal to dx, তাহলে এই লাইনটা থেকে পরের লাইনে আমরা করতে পারি c is greater than dx by dt, and dx by dt is the velocity, dx and dt is the velocity of the E1 থেকে E2 যে ইভেন্টে যাচ্ছে সেটা ভেলোসিটি বোঝাচ্ছে। আর তাহলে c গ্রেটার দেন, না আমাদের এখান থেকে CDT গ্রেটার দেন বলেছে না, CDT ও না, ঠিক আছে, c গ্রেটার দেন, ঠিক আছে, c গ্রেটার দেন b। এটা এখনো পর্যন্ত ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। যে যদি এর থেকে বেশি হতে হয়, মানে যদি কোন একটা ফ্রেম আমাদেরকে কি বলবো প্যারালাল যদি হতে হয়, তাহলে টাইম লাইক ইভেন্টের ক্ষেত্রে ঠিক আছে, এটা c লেস দেন b, দ্যাট ইজ ট্রু। বাট যদি আমাকে সেই ফ্রেম খুঁজে বার করতে হয়, T1 প্রাইম ইকুয়াল টু C2 প্রাইম যদি খুঁজে বার করতে হয়, তাহলে সেই ফ্রেমের ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে এর যে স্লোপ তার থেকে বেশি হতে হবে, মানে এই কন্ডিশনটা জাস্ট রিভার্স করে যাবে, সেইটার জন্য জাস্ট পাল্টে যাবো, তখন v গ্রেটার দেন c হয়ে যাবে। কিন্তু এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার এক্স প্রাইম লাইন, আর এটা হচ্ছে আমার সিটি প্রাইম লাইন। তো তারা এক্স প্রাইমের প্যারালাল তো কখনোই হবে না, এটা বুঝতে পারছি, কিন্তু সিটি প্রাইমের প্যারালাল তো হতেই পারে, তাই না? সিটি প্রাইমের প্যারালাল হতে পারে, তো সিটি প্রাইম এইটা যদি প্যারালাল এটা হয়, হতেই পারে, এটা না হবার কিছু নেই, তাই না? দিস অ্যাঙ্গেল ইজ থিটা, আর এটা হচ্ছে গ্রেটার দেন, এটা থিটা ইজ কত? থিটা ইজ লেস দেন 45 ডিগ্রি, থিটা ইজ লেস দেন 45 ডিগ্রি, এটা সাপোজ 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কত? 90 প্লাস 60 মানে 150, ওটা 30 ডিগ্রি হচ্ছে, তাহলে তাহলে দিস ইজ 30 ডিগ্রি, ঠিক আছে না? যদি এটাকে 60 ডিগ্রি বলি, আমি এটাকে যদি বলি 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 60, এটা 90, এটা 30, তিনটে যোগ করলে 180 ডিগ্রি হয়ে যাবে, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। আর এই লাইনটার সাথে এ প্যারালাল,
এই লাইনটার সাথে এ প্যারালাল, সুতরাং দিস অ্যাঙ্গেল ইজ অলসো 30 ডিগ্রি। তার মানে এটা 30 ডিগ্রি হওয়া পসিবল, এটা 30 ডিগ্রি যদি হয় এটাও 30 ডিগ্রি হবে। দিস টু অ্যাঙ্গেলস আর সেম, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এটার সাথে এটা প্যারালাল হতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা 45 ডিগ্রি থেকে কম। তাহলে যদি এটার সাথে এটা প্যারালাল হয়, তাহলে এটাকে পিছন দিকে যদি বাড়াই এই দিক বরাবর, তাহলে তারা দুটো ইভেন্ট সিটি প্রাইম লাইনের সাথে প্যারালাল। তার মানে কি, তার মানে এমন একটা ফ্রেম হতেই পারে, হয়তো এই ক্ষেত্রে হলো না, অন্য একটা ফ্রেম চেঞ্জ করতে করতে আমাদের কোনো একটা মিলে গেল, ঠিক আছে, এটা কোনো একটা লাইন ছিল, তাতে হয়তো এটা 25 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আবার একটা ফ্রেম বাড়াচ্ছি, এটা তো 42 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইভাবে সাজাতে সাজাতে কোনো একটা ভেলোসিটি আমরা পেয়ে গেছি, যাতে করে এই লাইনের সাথে এই লাইনে প্যারালাল, এবং সেটা পেতেই পারি আমরা, কারণ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হতেই পারে, নো প্রবলেম। এখানে 30 ডিগ্রি হলে সেই ফ্রেমের ভেলোসিটি কত হবে, tan থিটা ইকুয়াল টু v/c, সো tan 30 ডিগ্রি মানে 1/√3, সো 1/√3 ইনটু c ইকুয়াল টু দ্য ভেলোসিটি v। তাহলে কোনো একটা ফ্রেমের ভেলোসিটি যদি c/√3 হয়, tan 30 ডিগ্রি মানে 1/√3, তো না √3, শুধু 1/√3 হবে, একের থেকে বেশি হয়ে যাবে। যাই হোক, তো c/√3, তো ভেলোসিটি যদি c/√3 হয়, এইরকম যদি একটা ফ্রেম থাকে, সেই ফ্রেমে E1 আর E2 দুটো ইভেন্ট, তাদের দুজনের পজিশন এক, বাট টাইম ইজ ডিফারেন্ট ইন এ প্রাইম ফ্রেম। আর এটা আমরা বলেছিলাম যে পজিশন ইজ কোলাপসড, টাইম ইজ ডিফারেন্ট, সেইগুলোকে আমরা বলি টাইম লাইক ইভেন্ট, তাই না? তাহলে দেয়ার ক্যান বি এ ফ্রেম মুভিং উইথ ভেলোসিটি less than c, such that two events are কি বলবো, two events occurred at the same position in different time, ঠিক আছে? তাহলে একই টাইমে ঘটতে পারে, বাট টাইম আলাদা হতে, একই পজিশনে ঘটতে পারে, বাট টাইম ডিফারেন্ট হতে পারে, এরকম কোন একটা ইভেন্টের ক্ষেত্রে আমরা বের করতে পারি। আর সেই ধরনের ইভেন্টগুলোকে আমরা বলবো টাইম লাইক ইভেন্ট, কারণ সেক্ষেত্রে টেম্পোরাল পার্ট ইজ ডমিনেন্ট ওভার দ্য স্পেস পার্ট অ্যান্ড স্পেস টাইম ইন্টারভ্যাল ইজ লেস দেন 1। আর এই ক্ষেত্রে এমন কোনো ফ্রেম আমরা খুঁজে পাবো না যে ক্ষেত্রে সেই দুটো ঘটনা সাইমালটেনিয়াস হবে। তো স্টেটমেন্টগুলো খাতায় লিখে রেখে খুব, মানে একটা ইভেন্ট আমাকে দিয়ে দেবে পরীক্ষায়, বলবো এটা একটা ইভেন্ট এত টাইমে ঘটেছে, আর একটা ইভেন্ট এত টাইমে ঘটেছে, এই পজিশনে ঘটেছে, ইজ দ্য টু ইভেন্টস স্পেস টাইম বা টেম্পোরাল টাইম লাইক, স্পেস টাইম না, কি বলবো, স্পেস লাইক, টাইম লাইক, লাইট লাইক, এইসব তোমাকে অপশন দিয়ে দেবে। আমি একটা অঙ্ক করিয়ে দেবো শেষকালে, এটা দেখে বুঝতে হবে। বেশ, তো ঠিক আছে, এই ইভেন্টে নিয়ে আমরা টাইম ডাইলেশন করতে যাচ্ছি। তো আর একবার ছবিটা আঁকি আমি। বোর্ডে লেখা মুছতেই চাই না। স্যার আগের দিনের ভিডিওগুলো ইউটিউবে দেবেন না? সোমবার দিন দেবো। আগের দিনে মানে শুধু তো একটা নাকি, কালকেরটা? তার আগের দিনেরটাও দেননি? হ্যাঁ, তার আগের দিনেরটা দিনই দেওয়া হয়েছিল মনে হচ্ছে আমার। হ্যাঁ তো দেওয়া আছে, হ্যাঁ, তার আগের দিনটা দেওয়া আছে। আগের দিনেরটা দেওয়া আছে। বেশ, তো আমরা যদি না পাস তাহলে আমাকে আরো মেসেজ করবি, আমি হয়তো আপলোড করা আছে, হয়তো শেয়ার করা হয়নি, তো দিয়ে দেবো, ঠিক আছে? বেশ, তো আমরা কি দেখতে এসেছিলাম, টাইম ডাইলেশন পড়ছিলাম। কোন রকম দুটো ইভেন্ট নিলাম আমরা, টাইম ল্যাগ দুটো ইভেন্ট নিলাম। তো এটা এক্স, এটা এক্স প্রাইম, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, আর এটা হচ্ছে সিটি, এন্ড দিস ইজ ইওর সিটি প্রাইম লাইন, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। আর কোন ইভেন্ট নিয়েছি, এটা একটা ইভেন্ট নিয়েছি, এটা একটা ইভেন্ট নিয়েছি, দে আর প্যারালাল টু সিটি প্রাইম লাইন, বাট they will be never parallel to x prime line, এইরকম দুটো ইভেন্ট আমরা নিয়েছি, and that events are called the time like event। দুটোকে আমরা জুড়ে দিলাম, ইভেন্ট E1 and ইভেন্ট E2।
আমরা কি বের করতে যাচ্ছি? টাইম ডাইলেশন। তার মানে কি ফর্মুলা বের করতে যাচ্ছি? যে প্রপার টাইম ইন্টারভ্যাল ডেল্টা টাউ ইকুয়াল টু ডেল্টা টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা যে টাইম ডাইলেশনের ফর্মুলা, যে প্রপার টাইম ইজ দ্য স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল বিটুইন all time measured by any inertial frame. It is the smallest time interval. মানে যে টাইমটা মাপা হবে যে ঘড়ির সাহায্যে, সেই ঘড়িটা যেন আমার সাপেক্ষে রেস্ট থাকে, আমার হাতে যেন ঘড়িটা সবসময় থাকে। আমি মুভ করতে পারি, আমি কোনো ফ্রেমে আছি ঠিক আছে, কিন্তু আমার সাপেক্ষে যেন ঘড়ি রেস্ট হয়, সেই ঘড়িতে যে টাইমটা দেবে সেটাকে বলা হয় প্রপার টাইম ইন্টারভ্যাল, এন্ড ইট ইজ দ্য স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল অল ওভার দ্য ইউনিভার্স। স্মলেস্ট টাইম ইন্টারভ্যাল। ব্যাস, তো এরকম দুটো ইভেন্ট নিয়েছি E1 E2। এবার আমরা দেখি কি কি করা যায় এটা থেকে। তো এই যে ইভেন্ট E1, এটা ইভেন্ট হচ্ছে E1 আর এটা ইভেন্ট হচ্ছে E2। তো E1 এর এস প্রাইম ফ্রেমে টাইম কত যদি বের করতে হয় আমাকে, তাহলে সেটা এক্স প্রাইম লাইনের প্যারালাল লাইন টানতে হবে এখানে। তাহলে এটাকে এইভাবে টানলাম আমরা, এক্স প্রাইম লাইনের প্যারালাল টানলাম এটাকে এইভাবে। এই লাইনটা এর প্যারালাল হবে না, কিন্তু যদি এই টাইমটা এটা কত টাইমে ঘটেছিল সেটা তো বের করতে পারি, সেটা এক্স প্রাইম লাইনের প্যারালাল হবে। তো এরকম এটা এটা হচ্ছে আমার T1, এটার নাম দিয়ে দিচ্ছি, এটা সাপোজ ঠিক আছে স্যার T1 প্রাইম। আর E2 কোথায় ঘটেছিল, E2 কত টাইমে ঘটেছিল, সেটা হচ্ছে এক্স প্রাইম লাইনে প্যারালাল এটাকে টানতে হবে। তাহলে এটা এই দিক বরাবর ঘটেছে, এবং সেই টাইমটা হচ্ছে T2 প্রাইম টাইম। আর E1 এস এস ফ্রেমে কত টাইমে ঘটেছিল সেটা মেজার করার জন্য এখান থেকে এরকম করে টানতে হবে আমাকে, সেটা এই টাইমে হবে, সেটা হচ্ছে T1, আর এইটাকে এক্স অ্যাক্সিসে প্যারালাল টানতে হবে। তো দিস ইজ ইওর T2। তাহলে T2, তাহলে T1 পেলাম, T2 পেলাম, T1 পেলাম, T2 পেলাম, and T2 প্রাইম পেলাম, T1 প্রাইমও পেলাম। নাও CT2 প্রাইম মাইনাস CT1 প্রাইম, এটা মানে কি? মানে ইভেন্ট E1 আর E2 এর মধ্যে টাইম ডিউরেশন কত, গ্যাপ কত। আর ইভেন্ট E1 আর E2 একই পজিশনে ঘটেছে। যদি পিছন থেকে দুটোকে বাড়াই তাহলে দেখবো তারা এস প্রাইম ফ্রেমে ইভেন্ট E1 and E2 are occurred at same position, ঠিক না? সেম পজিশনে ঘটেছে, একই পজিশনে, কারণ আমরা বের করেছি, আমরা একটু আগে দেখলাম যে এদের এর প্যারালাল বের করা সম্ভব। দুজনের ক্ষেত্রে স্পেশাল পার্ট ইজ সেম, E1 এর ক্ষেত্রে যা স্পেশাল পার্ট, E2 এর ক্ষেত্রেও যা স্পেশাল পার্ট। এস ফ্রেমে নয়, কিন্তু এস ফ্রেমে এইটা হবে, এটা হয়ে যাবে, কিন্তু এস প্রাইম ফ্রেমে তারা সেম। সো CT2 প্রাইম মাইনাস CT1 প্রাইম, এই যে টাইমের ডিফারেন্স, এটা কোন ফ্রেম থেকে মেজার করা হয়েছে? যে ফ্রেমে দুটো ঘটনা একই পজিশনে ঘটেছে, আর সেই দুটো টাইমের গ্যাপটাকে আমরা বলি প্রপার টাইম ইন্টারভ্যাল, কারণ আমার সাপেক্ষে ঘড়ি রেস্ট থাকতে হবে না। তাহলে প্রথম যে ইভেন্টটা ঘটেছে যে জায়গাতে ঘটেছে, দ্বিতীয় যে ইভেন্টটা ঘটেছে সেই জায়গাতেই ঘটেছে, তাহলে তাদের মধ্যে যে গ্যাপ সেটা প্রপার টাইম ইন্টারভ্যাল। তাহলে সিটা যদি কমন নিই আমি এখান থেকে, সিটা, তাহলে সি কমন নিলে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, and this gap is the proper time interval. So এটা C delta tau বলছি, this is the proper time interval. এবার এখান থেকে একটু জ্যামিতির সাহায্যে আমরা একটু দেখি C2 প্রাইম এটা কত। এটা হচ্ছে CT1, এটা হচ্ছে CT2, তার মানে CT2 মাইনাস CT1, তার মানে এইটা E1 E2। তাহলে E1 E2 এটা তো জ্যামিতির লেংথ, কিন্তু স্কেল ডিভিশন আলাদা। তাহলে কত সেটা? দিস ইজ ইকুয়াল টু C ডেল্টা টাউ ইকুয়াল টু E1 E2 and root over 1 minus beta square by 1 plus beta square. এটা স্কেল ফ্যাক্টর, আমরা তো জেনে ফেলছি সবসময় এস প্রাইম ফ্রেমে যেটা মাপবো আমরা সেটা এইটা, and into the scale factor. তাহলে E1 E2 এটা প্যারালেলোগ্রাম একটা, এটা যতটা এটা ততটা। তাহলে this is the length and the scale factor is root over 1 minus beta square by 1 plus beta square. তাহলে ডেল্টাটাও কত? ডিভাইডেড বাই C, this is your equation number 1. এবার এখানে দেখো এই ফ্রেমে কত, দেখো এই ফ্রেমে যে টাইম ইন্টারভ্যাল সেটা কত? CT2 মাইনাস CT1, তার মানে CT2 মাইনাস CT1। এটা কোন ফ্রেমে? এটা এস প্রাইম ফ্রেমে। এটা কোন ফ্রেমে? এস ফ্রেমে। তাহলে CT2 মাইনাস CT1, তার মানে সিটা যদি কমন নিই তাহলে ডেল্টা টি, C ডেল্টা টি, and delta t is the improper টাইম ইন্টারভ্যাল, কারণ
E1 ইভেন্টটা ঘটেছিল কোন একটা পজিশনে, E2 ইভেন্ট ঘটেছে অন্য একটা পজিশনে, তো আলাদা আলাদা পজিশনে দুটো ইভেন্ট ঘটেছে, সুতরাং তারা কখনো প্রপার টাইম ইন্টারভ্যাল নয়, অন্য টাইম ইন্টারভ্যাল। তাহলে এটা হচ্ছে ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল, ডেল্টাটাও ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল। আর জ্যামিতিতে এতটা কত, এই যে এতটা, এটা কতটা, এটা হচ্ছে এইটা 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 মানে এইটা, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এটা যদি থিটা হয় তাহলে দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা, কারণ এইটা প্যারালাল এটা আর এইটা প্যারালাল এটা, সো দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। তাহলে এটা হচ্ছে E1 E2, আর আমার দরকার ওইটা, তার মানে E1 E2 cos থিটা, এটা আমার দরকার, এটা দরকার, এটা, ইট ইজ E2 E1 বা E1 E2 যা বলবো, মানে E1 E2 ছিল, তো E1 E2 and cos থিটা। আর cos থিটা বের করা আগের দিন শিখেছি আমরা, tan থিটা যদি বিটা হয়, tan থিটা যদি বিটা হয় তাহলে cos থিটা হচ্ছে 1/1 প্লাস বিটা স্কয়ার, 1 মাইনাস বিটা স্কয়ার, cos থিটা ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস বিটা স্কয়ার। কিভাবে বলেছিলাম, লম্বভূমি অতিভুজ করে, এটা বিটা বাই 1, তাহলে অতিভুজ এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস বিটা স্কয়ার করে, এইভাবে আমরা বের করি লম্বভূমি অতিভুজ করে। তাহলে ইকুয়াল টু, এখানে মান বসাচ্ছি E1 E2 বাই, না প্লাসই করেছিলাম ঠিক, প্লাসই হবে না, এটা প্লাসই হবে বোধহয়, এটা রুট ওভার মান বসাচ্ছি 1 প্লাস বিটা স্কয়ার। তাহলে E1 E2 বাই রুট ওভার 1 প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু, ওই আমাদের যেটা একটা সি আছে, সিটাকে ওই পাশে নিয়ে চলে যাও এইদিকে, তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু দিস ইজ ডিভাইডেড বাই সি, এটা ইকুয়াল টু সি ডেল্টা টি, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা ইকুয়াল টু সি ডেল্টা টি, ডেল্টা টি ইজ ইকুয়াল টু E1 E2 বাই সি, তার মানে E1 E2 বাই সি, সো E1 E2 বাই সি, এই মানটা যদি এখান থেকে বসাই ডেল্টা টি ইন্টু রুট ওভার 1 প্লাস বিটা স্কয়ার বাই 1 মাইনাস বিটা স্কয়ার, তাহলে পড়ে থাকবে ডেল্টা টাও ইন্টু রুট ওভার ডেল্টা টাও ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার, এইটা বেরোবে। দেখ বেরোচ্ছে কিনা, না বেরোলে জানতে হবে এখানে একটু ভুলভাল কোথাও আছে। E1 E2 বাই সি, E1 E2 বাই সি, এটা থাকলো, cos থিটা জায়গায় বসাচ্ছি রুট ওভার, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, এই থিটা হয় থিটা, তাহলে বিটা, এটা বিটা, এটা বেস 1, আর এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস বিটা স্কয়ার, দিস ইজ 1 প্লাস বিটা স্কয়ার, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনস, তো 1/1 প্লাস বিটা স্কয়ার, তার রুট 1/1 প্লাস বিটা স্কয়ার, সেটা বসানো হয়েছে, তো এটা কাটাকুটি এটা বেরোবে, সাজিয়ে নাও। তাহলে অর্থাৎ ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডিটি বা ডেল্টা টি ইন্টু রুট ওভার ডেল্টা টাউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, হয়ে গেল। তাহলে টাইম ডাইলেশনের যেটা ফর্মুলা, সেটা দেখতে পাচ্ছি আমাদের লরেন্জ ট্রান্সফরমেশন থেকেও যেমন বেরোয়, ঠিক সেরকম মিনকস্কি ডায়াগ্রাম থেকেও বেরোয়। বোঝা গেল? এটা এটা হ্যাঁ। গতবার বোধহয়, গতবার কি তার আগেবার পরীক্ষা এসেছিল, যে এক্সপ্লেন দ্য টাইম ডাইলেশন ইউজিং ফ্রম মিনকস্কি ডায়াগ্রাম। এবার লেংথ কন্ট্রাকশনটাও বের করতে বল। ওইখানে স্যার এস ড্যাশটা দিয়ে কি লিখেছেন, E1 E2 এন্ড occurs at Same position, occurred, E1 and E2 are occurred at the same position, এই সেম পজিশনে হয়েছে এস প্রাইম ফ্রেমে, কিন্তু হ্যাঁ এস হ্যাঁ প্রাইম কে বুঝলাম। সেম, তবেই না প্রপার টাইম ইন্টারভ্যাল। হ্যাঁ বেশ, নেক্সট হচ্ছে লেংথ কন্ট্রাকশন, এটাও আমাদেরকে মিনকস্কি ডায়াগ্রাম থেকে বের করতে হবে। লেংথ কন্ট্রাকশন,
আমরা আগে একটা ইভেন্ট ধরলাম, যে ইভেন্টটা ছিল এমন একটা স্লোপ ধরেছিলাম যে স্লোপটা 45 ডিগ্রি থেকে বেশি। এবার একটা ইভেন্ট ধরবো আমরা যেটা 45 ডিগ্রি থেকে কম। এটা এক্স, এটা সিটি, আর একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট E1, আর একটা ইভেন্ট হচ্ছে E2। আর E1 E2 এর মধ্যে যে লাইন, সেই যে স্লোপ, এক্স অ্যাক্সিসটা এরকম আমার, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। সো এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন, less than 45 degree, the slope less than 45 degree। তার মানে দুটো ইভেন্ট ঘটেছে যাদের মধ্যে রিয়েল ফ্রেমে যেটা তাদের যে স্লোপ, এটা এই স্লোপটা কি বোঝাচ্ছে, এই স্লোপটা বোঝাচ্ছে ওই ফ্রেমে যে যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কারণ এটা এক্স, এটা টি, তো এখান থেকে এক্স বাই ভিটি করলে তুমি কত স্পিডে ইভেন্টটা ঘটেছে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে, সেই ভেলোসিটিটা তুমি পেয়ে যাবে। আমার হাতে একটা বল আছে, আর একটা বন্ধু দাঁড়িয়ে আছে আমার সামনে, বলটা ছুড়ে দিলাম, তাহলে আমি বল ছুড়লাম, আরেকজনের কাছে বলটা হাতে গিয়ে ধরা পড়লো, কিছু একটা ভেলোসিটি নিয়ে গেল। তো কিভাবে সেই ভেলোসিটি বের করতে পারি? ডিস্টেন্স অ্যান্ড টাইম। আমার হাত থেকে বন্ধুর হাতে বলটা যেতে কতটা সময় লাগলো, আর আমার সাথে বন্ধুর ডিস্টেন্স কতটা, সেই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে ভেলোসিটি পেয়ে যাবো। আর সেটা এইটাই বোঝাচ্ছে, যদি ভেলোসিটি বের করতে হয়, ইভেন্ট 1 যদি আগে আগে হয়েছে টাইম কম, ইভেন্ট 2 পরে হয়েছে টাইম বেশি, তাহলে ইভেন্ট 2 ইজ ফলোড বাই ইভেন্ট 1 অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য দিস টু ইভেন্টস, মানে কি বলবো, কানেক্টিভিটি অফ দিস টু ইভেন্টস আর মেজার্ড বাই দিস থিটা, বাই দিস স্লোপ। স্লোপটা কত? সি এইটা, T2 minus T1 and divided by এইটা dx, উল্টে দাও, সেটা হচ্ছে ভেলোসিটি, তুমি পেয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, বেশ। তো এটা ইভেন, এই অ্যাঙ্গেলটা ধরে নাও, কিছু একটা অ্যাঙ্গেল, সাপোজ কিছু একটা ধরবো, যখন দরকার হবে তখন ধরবো। এবার বলা হচ্ছে টু ইভেন্টস, দুটো ইভেন্ট ঘটেছে এরকম সময়ে, টু ইভেন্টস। এইবার এই দুটো ইভেন্ট এমন কোন ফ্রেমে আমরা কি খুঁজে বার করতে পারি যে ফ্রেমে এই দুটো ইভেন্ট একই সাথে ঘটেছে? ইজ দেয়ার এনি ফ্রেম, is there any frame moving with velocity less than c such that E1 and E2 are occurred at the same position? হবে কি দেখেনি একটু, যদি সেম পজিশন হতে হয় তাহলে তাদেরকে টাইম অ্যাক্সিসে প্যারালাল টানতে হবে আমাকে। যদি এটা একটা এরকম এক্স অ্যাক্সিস হয়, এটা যদি সিটি অ্যাক্সিস হয়, আর এটা যদি আমার এক্স প্রাইম লাইন হয়, এটা যদি আমার সিটি প্রাইম লাইন হয়, আর আমার যদি কোন একটা ইভেন্ট এরকম থাকে, আমাকে যদি বলা হয় এই দুটো ইভেন্ট এরা এরা ইজ দেয়ার এনি ফ্রেম সাচ দ্যাট সেম পজিশন, তারা কি সেম পজিশনে ঘটেছে? তাহলে যদি সেম পজিশনেই আমাকে দেখাতে হয় তাহলে তাকে সিটি অ্যাক্সিসে প্যারালাল হতে হবে, তাই না? সিটির অ্যাক্সিসে প্যারালাল হতে হবে, আর সিটির অ্যাক্সিসে প্যারালাল যদি হতে হয় তাহলে তোমাকে ভেলোসিটি বাড়াতে হবে, কারণ ভেলোসিটি বাড়ালে তুমি চাইছো সিটি অ্যাক্সিস যেটা এটা প্যারালাল হয়ে যাক, তাহলে ভেলোসিটি বাড়ালে এটা এরকম সরে যাবে, এও সরে যাবে এরকম, আরো ভেলোসিটি বাড়াচ্ছে তাহলে এরকম সরে গেল, এও সরে যাবে, আরো ভেলোসিটি বাড়াচ্ছে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। এখনো প্যারালাল হয়নি, যদি প্যারালাল করতে হয় আমাকে তাহলে এটাকে 45 ডিগ্রি থেকে বেশি স্লো হতে হবে, আর সেটা কখনোই পসিবল নয়। ঠিক আছে, তো সেটা কখনোই সম্ভব নয় যে is there any frame moving with the velocity less than c such that E1 and E2 are occurred at the same position? তাহলে এবার কি রকম ইভেন্ট আমরা পেতে পারি? এইটা তোমার একটা এক্স প্রাইম লাইন, আর এইটা তোমার একটা সিটি প্রাইম লাইন, এরা এক্স প্রাইমে প্যারালাল হতে পারে, সিটি প্রাইমে প্যারালাল করা সম্ভব নয়, কিন্তু দে শুড প্যারালাল টু ও এক্স প্রাইম লাইন। সো E1 E2 should parallel to OX1 লাইন। ঠিক আছে, আর সেই ফ্রেমটাকে আমরা এখানে এঁকে ফেলেছি, বিভিন্ন ফ্রেম ভেলোসিটি চেঞ্জ করলে তোমার এসব পাল্টাবে, নতি গুলো চেঞ্জ হবে, আর সেই ফ্রেমটাকে আমরা এঁকে ফেলেছি। ঠিক আছে, তাহলে এটা তোমার অ্যাঙ্গেল থিটা, এটা তোমার অ্যাঙ্গেল থিটা, আর তাদেরকে যদি পিছন দিকে এইভাবে বাড়াই আমি, তারা এই জায়গাটা ছেদ করবে, OX1 এর প্যারালাল তারা। ঠিক আছে, OX1 এর প্যারালাল তারা, তাহলে কি E1 এর টাইম কত এস প্রাইম ফ্রেমে,
E1 এর টাইম কত? CT1 প্রাইম, টাইমটা হচ্ছে T1 প্রাইম, তাহলে এটা হচ্ছে CT1 প্রাইম। আর 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 কি E2 টাইম কত? এটা ইভেন্ট E1, আর E1 এর জন্য টাইম এটা, আর E2 এর জন্য টাইম হচ্ছে CT2 প্রাইম, সেটাও একই CT1 প্রাইম, আছে E2 ইভেন্টের জন্য টাইম, দুজনেরই সেম ইভেন্ট। ঠিক আছে, তার মানে এই দুটো ইভেন্ট কোন একটা ফ্রেমে একই টাইমে ঘটেছে, মানে সাইমালটেনিয়াস, বাট তাদের পজিশন আলাদা। আর এই ধরনের ইভেন্টকে আমরা কি বলি? স্পেস লাইক ইভেন্ট। স্পেস লাইক ইভেন্টে কি বলেছিলাম আমরা? টাইম ইজ কোলাপসড, তাই না? টাইম ইজ, দুজনের ক্ষেত্রে টাইম ইজ সেম, বাট স্পেস ইজ ডিফারেন্ট। এর ক্ষেত্রে স্পেস এটা, এর ক্ষেত্রে স্পেস হচ্ছে এটা, তো টাইম ইজ ডিফারেন্ট, স্পেস ইজ ডিফারেন্ট। তো এই ধরনের ইভেন্টকে আমরা বলি স্পেস লাইক ইভেন্ট। তো এবার আমরা দেখি কিছু জিনিস আমরা বের করতে যাব। সাপোজ আমার কাছে যেহেতু সাপোজ কি বলা যায়, E1 ইভেন্টের, E1 একটা ইভেন্ট, যে ইভেন্টের সাপোজ তোমার কাছে একটা রড আছে, একটা সাপোজ আমরা লেন্থ কন্ট্রাকশন বের করছি, তো সাপোজ এটা তোমার রিয়েল অ্যাক্সিস, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর তোমার কাছে রড এখানে রাখা আছে, এরকম করে রড রাখা আছে। আমরা কি করি? আমরা প্রথমে রডের একটা প্রান্ত মাপি, এখানে এটা হচ্ছে x1, আর রডের অপর প্রান্ত এখানে মাপি, তাহলে সেটা হচ্ছে x2। ঠিক আছে, অ্যাট এনি টাইম আমাকে যদি একটা স্কেলের দৈর্ঘ্য মাপতে বলা হয়, এটা যদি আমাকে দৈর্ঘ্য মাপতে বলা হয়, আমি কি করব? এই প্রান্তটা স্কেলের সাহায্যে মাপবো, ওই প্রান্তটা স্কেলের সাহায্যে মাপবো, এবং দুটোকে বাদ দিয়ে দেবো। যে কোনো টাইমে আমি করতে পারি, যদি আমার সাপেক্ষে এর ভেলোসিটি রেস্ট অবস্থায় থাকে। যদি আমার সাপেক্ষে এই পেনটা রেস্ট অবস্থায় থাকে, তাহলে আমি আজকে মাপার পরে আর একটা এন্ড পরের দিনে মাপতে পারি, তাতে কোনো অসুবিধা আমার নেই। কিন্তু যদি চলে যায়, একটা ট্রেন মাপছি, আমি ট্রেনের দৈর্ঘ্য মাপছি, তাহলে ট্রেনের একটা প্রান্ত যে সময় মাপলাম, অপর প্রান্তটা সেই সময় আমাকে মাপতে হবে, তবেই আমি তার লেন্থটা পাবো, আদারওয়াইজ তো পাবো না। আমি যদি এই প্রান্তটা এখন মাপলাম, তারপর খানিকক্ষণ পরে আবার ওই প্রান্তটা মাপবো, ট্রেন তো তখন বহুদূর চলে গিয়েছে। মানে প্রথমে আমি এইটা মাপলাম, সেকেন্ড প্রান্তটা এইটাকে মাপতে যাব, কিন্তু ট্রেন তো মুভ করে চলে আসে এত দূর, তো আমি তারপরে এটা মাপলাম, তাহলে তুমি এতটুকু লেন্থ কম পেয়ে যাবে। তাহলে যদি ট্রেন মুভ করে আর সেই সময় যদি আমাকে মেজার করতে হয়, তাহলে দুটো এন্ড সাইমালটেনিয়াসলি মেজার করতে হবে, তবেই সে একটা লেন্থের ভ্যালু আমাকে দেবে, এন্ড দ্যাট লেন্থ ইজ দ্য স্মলেস্ট লেন্থ। সেই লেন্থটা কন্ট্রাক্টেড হয়ে যায়, ছোট হয়ে যায়। আর আমার সামনে যদি রেস্ট অবস্থায় কেউ থাকে, যেমন ট্রেনটা যদি রেস্ট অবস্থায় থাকে, আর আমি যদি ট্রেনের লেন্থ মাপতে যাই, তাহলে প্রথমে ইঞ্জিনের কাছে কতটা লেন্থ সেটা মেপে নিলাম, তারপর ট্রেনের পিছনে গেলাম, সেটার লেন্থ মাপলাম, তারপর ট্রেন দাঁড়িয়ে আছে, মালগাড়ি বছরের পর বছর দাঁড়িয়ে আছে, তাহলে যে কোনো টাইমে আমি তাদের পজিশন মাপতে পারি। সেই পজিশন দুটো যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন বা লেন্থ অফ দ্য রড, এন্ড দ্যাট লেন্থ ইজ কল্ড দ্য রেস্ট লেন্থ, যেটাকে আমরা বলি এল নট। এল নট ইজ দ্য রেস্ট লেন্থ, এন্ড ইট ইজ দ্য লার্জেস্ট লেন্থ। এর থেকে বড় লেন্থ আর হয় না। বাকি যারা মেজার করবে তারা সবাই ছোট ছোট মেজার করবে, সব ছোট হয়ে গেছে, লেন্থ কন্ট্রাকশন হয়ে গেছে। So this is the largest length and it is called the rest length. এবার এই ইভেন্টটা কি, এটা কোন ফ্রেমে হয়েছে? এস ফ্রেমে হয়েছে। এই ফ্রেমের ইভেন্টটাকে আমরা এখানে প্লট করেছি। x1 at any time t1, x2 at any time t2 need not be there measured at the same time. তাহলে x1 t1, এটা x1, এটা হচ্ছে x1, ct প্যারালাল, ct প্রাইম নয়, ct প্যারালাল। আর টাইম কত? এটা তোমার টাইম, so this is your ct1. E2 কখন মেজার করা হয়েছে আর কোন টাইমে মেজার করা হয়েছে? x2 হচ্ছে তার পজিশন, আর টাইম কত? t2। তো x2 হচ্ছে তার পজিশন, এটা দিস ইজ ইওর x2, আর টাইম কত? x অ্যাক্সিসে প্যারালাল টানো এরকম করে, তাহলে দিস ইজ ইওর ct2, এক প্রাইম দিচ্ছি বারবার, ct2। আর আমাকে মাপতে হবে কি? এটা তো রেস্ট লেন্থ, তাহলে এখান থেকে কি x2 মাইনাস x1 যেটা, x2 মাইনাস x1 যেটা, দ্যাট ইজ দ্য রেস্ট লেন্থ, এটা মাপতে হবে। কিন্তু x2 মাইনাস x1 টা তো রেস্ট লেন্থ, তোমাকে মাপতে হবে s প্রাইম ফ্রেম থেকে, কারণ লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা বের করতে যাচ্ছি আমরা। আর লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা কি বলছে আমার? যেটা রেস্ট লেন্থ এল নট, ইট ইজ দ্য লার্জেস্ট লেন্থ। তো আর মুভিং লেন্থ যেটা, সেটাকে আমরা বলি এল প্রাইম বলি, এল প্রাইম ইকুয়াল টু এল নট ইন্টু √1 মাইনাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা।
এল নট ইজ লার্জেস্ট, এটা সব থেকে এটা বেশি, আর বাকি যারা কমবে তাদের ফ্যাক্টর অনুসারে কমে যাবে, এটা আমাকে বের করতে হবে। তার মানে কি, তার মানে এস প্রাইম ফ্রেম থেকে এদের রডের লেন্থ মাপবো আমরা। তাহলে এস প্রাইম ফ্রেমের এক্স কোঅর্ডিনেট কোনটা, টাইম অ্যাক্সিসে প্যারালাল টানতে হবে, তার মানে এটাকে ডট 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 দিয়ে টানলাম এই দিক বরাবর, এইটা হচ্ছে আমার x1 প্রাইম। আর x2 প্রাইম কোনটা, এটা x2, বাট x2 প্রাইম কোনটা, এইটার প্যারালাল এখানে টানো, তাহলে এটাকে এইভাবে টানলাম আমরা, এই যে দিস ইজ ইওর x2 প্রাইম। তাহলে এই যে এতটা, এই যে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, দিস ইজ দ্য লেংথ, দিস ইজ দ্য কি বলবো মুভিং লেংথ বলতে পারি আমরা। কারণ x2 প্রাইম x1 মেজার করা হয়েছে কোন টাইমে, x2 প্রাইম তার টাইম কত t1 প্রাইম, x1 প্রাইম তার টাইম কত t1 প্রাইম। তার মানে দুজনেই সাইমালটেনিয়াসলি মেজার করা হয়েছে s প্রাইম ফ্রেম থেকে, ইভেন্ট 1 e1 ct1, x1 প্রাইম, ইভেন্ট 2 ct1 প্রাইম, একই টাইম। হ্যাঁ, ct1 লিখছি আমি, সিটাকে ভুলে যাবে, জাস্ট আমি 4 ডাইমেনশন বলে সিটাকে গুণ করেছি, আর পজিশন কত x2 প্রাইম। তার মানে x2 প্রাইম আর x1 প্রাইম মেজার করা হয়েছে একই টাইমে s প্রাইম ফ্রেমে, তাহলে এটা একটা লেংথ দেবে তোমাকে। তার মানে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটা হচ্ছে l, এটাকে আমরা বলবো মুভিং লেন্থ বা l প্রাইম, যা বলবো l, ঠিক আছে l, so this is the মুভিং লেন্থ। এটা ছোট হবে সবসময়, রেস্ট লেন্থ সবসময় বড় হবে, তোমাকে বের করতে হবে এটা। তাহলে কিভাবে বার করব, আবার কিছু জ্যামিতির হেল্প নিতে হবে তোমাকে। x2 প্রাইম মাইনাস x1 প্রাইম যদি তোমাকে বের করতে হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি e1 e2, x2 প্রাইম x1 প্রাইম, তার মানে কি e1 e2, আর e1 e2 কতটা, এই স্কেলে e1 e2 কতটা, e1 e2 ইনটু দ্য স্কেল ফ্যাক্টর ইজ x2 মাইনাস x1 প্রাইম। এটা মুছছি আমি একটু। তাহলে তোমার দরকার হচ্ছে কি, তোমার দরকার হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, আর x2 প্রাইম x1 প্রাইম এটা হচ্ছে e1 e2 এতটা, বিকজ ইট ইজ এ প্যারালেলোগ্রাম, e1 e2 ইনটু, কিন্তু e1 e2 বললে তো হবে না, e1 e2 পরে স্কেল ফ্যাক্টর লাগাতে হবে তোমাকে। তাহলে e1, কারণ এটা s প্রাইম ফ্রেম, e1 e2 এন্ড রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার বাই 1 প্লাস বিটা স্কয়ার, এটা হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। আর l নট কতটা, l নট হচ্ছে x2 মাইনাস x1, তার মানে এতটা, এই যে l নট সেটা হচ্ছে x2 মাইনাস x1 এতটা, তার মানে এতটা, তার মানে এতটা, এটাও যা এটাও তাই। আর এটা e1 e2, আর এটা কোন একটা অ্যাঙ্গেল থিটা বা কিছু একটা অ্যাঙ্গেল, এটা থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে x1 x2 মাইনাস x1 ইকুয়াল টু e1 e2 cos theta, so it is e1 and e2 into cos theta equal to e1 e2 cos theta, তার মানে 1 বাই রুট ওভার 1 প্লাস বিটা স্কয়ার। এবার এখানে এটা বসিয়ে দাও, e1 e2 বাই রুট ওভার 1 প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস বিটা স্কয়ার। তাহলে কি পাবো এখান থেকে, ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x1 প্রাইম and divided by হচ্ছে আমার রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার আগের লাইন থেকে। তাহলে অতএব x2 মাইনাস x1 তার মানে রেস্ট লেন্থ, তার মানে এটা l নট, আর x2 প্রাইম মাইনাস x1 প্রাইম এটাকে আমরা বলেছি মুভিং লেন্থ, সো ইট ইজ l বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কয়ার। এটাকে সাজিয়ে নাও, তাহলে l is equal to l not into root over 1 minus beta square, এটা। So length contraction formula is derived from the geometry of Lorentz contraction. তাহলে এইভাবে আমাদের যত যত থিওরি আছে, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, রিলেটিভিটি অফ সাইমালটেনিটি, হ্যাঁ, সব কিছু কি আমরা এইভাবে মিনকস্কি ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করতে পারি। আর একটা জিনিসের মধ্যে আছে যেটাকে মিনকস্কি ডায়াগ্রামই আরো কিছু জিনিসকে আমরা দেখাই, সেটাকে বলে ওয়ার্ল্ড লাইন আর ওয়ার্ল্ড পয়েন্টস, স্পেস টাইম কার্ভ, এগুলো কিছু জিনিস আছে টুকটাক, সেগুলো একটু বলি ছোট ছোট করে।
রিয়েল স্পেসে যখন থাকি আমরা, রিয়েল স্পেস মানে আমাদের যে ইকুইডিয়ান কার্টেসিয়ান স্পেস যেটা এক্স ওয়াই জেড স্পেসে যদি থাকি, সাপোজ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমার এরকম আছে, আর এক্স অ্যাক্সিসের উপরে কোন একটা বিন্দুতে আমি বসে আছি অরিজিনে, তাহলে এটাকে প্লট করি এইভাবে। যদি আমাকে বলা হয় যে আমি এক্স ইকাল টু এক্স জিরোতে বসে আছি, এটা এক্স ইকাল টু জিরোতে বসে আছি, এটা এক্স ইকাল টু এক্স জিরোতে বসে আছি, তাহলে এই একটা পয়েন্ট। যদি বলি এক্স ইকাল টু এক্স নটে বসে আছি বা এক্স ওয়ানে বসে আছি, তাহলে এটা একটা পয়েন্ট এক্স অ্যাক্সিস। আর যদি এগুলো কি বলা হয় মিন কস কি ডায়াগ্রামে প্লট করো, তাহলে কিভাবে দেবো আমরা? মিন কস কি ডায়াগ্রামে কি প্লট করা হয়? একদিক বরাবর এক্স আর একদিক বরাবর সিটি। তাহলে তুমি কোথায় আছো? এক্স ইকাল টু জিরোতে। কিন্তু এক্স ইকাল টু জিরোতে বসে থাকলে তো হবে না, এখানে টাইমটাও দেওয়া আছে, 4 ডাইমেনশনাল স্পেস। বসে আছি কিন্তু টাইম বেড়ে বেড়ে যাচ্ছে, তার মানে এই যে পয়েন্ট এটা এক্স ইকাল টু জিরো, তাহলে তোমার সব সময় তার পজিশন এক্স ইকুয়াল টু জিরোই হবে, কিন্তু টাইম বেড়ে বেড়ে যাচ্ছে। তো টাইম ইজ ইনক্রিজিং দ্যাট ওয়ে। তার মানে এটা তোমার ফিউচার, ভবিষ্যৎ, যে বর্তমানে কোনো একটা টাইমে বসেছিলাম, তারপরে যত সময় যাচ্ছে তত আমার বেড়ে বেড়ে যাচ্ছে। তো এই যে লাইনটাকে, এই লাইনটাকে বলা হয় ওয়ার্ল্ড লাইন। আর কোন একটা বিন্দুতে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম যদি কোনো একটা পয়েন্ট আমরা দেখাই, যেমন এই পয়েন্ট, এটা কোন টাইমে? অ্যাট দিস ইজ অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড টি ইকুয়াল টু জিরো। এই যে পয়েন্ট, এটাকে বলা হয় ওয়ার্ল্ড পয়েন্ট বা সিস্টেম পয়েন্ট। ওয়ার্ল্ড পয়েন্টই বলা হয় জেনারেলি, ওয়ার্ল্ড লাইন বলা হয়, ওয়ার্ল্ড পয়েন্ট বলা হয়। যদি আমাকে বলা হয় তুমি এক্স ইকুয়াল টু জিরোতে বসে আছো এবং টাইম বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে মিন্স কস কি ফেসে কেমন হবে? এটা এক্স ইকুয়াল টু জিরো, এক্স নট, এক্স ইকুয়াল টু এক্স নট, টাইম বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এরকম। যদি বলা হয় এক্স ইকুয়াল টু ওয়ানে বসে আছি, টাইম বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে সেটা এরকম। এবং এটা একটা কন্টিনিউইং প্রসেস, জিরো থেকে বেড়ে যাচ্ছে, তার মানে আগে কিছু একটা ঘটনা ঘটেছিল, কোন টাইমে তুমি জিরো বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ঘটনা বহুদিন থেকে ঘটছে। সুতরাং যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে সেটা এরকম যাচ্ছে, এটাকে এক্সটেন্ড করছি তাহলে এরকম, আর এটাকে এক্সটেন্ড করছি তাহলে এটা এরকম। তার মানে কোনো একটা ইভেন্ট অতীতকাল থেকে ঘটতে ঘটতে আসছে এবং বর্তমানকে ক্রস করে তার ভবিষ্যৎ এটা। তাহলে এই যে লাইনটা, এটা টি ইজ ইকুয়াল টু জিরো, জিরো অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তার মানে দিস ইজ দ্য টি ইজ ইকুয়াল টু জিরো অ্যাক্সিস। আর এটা হচ্ছে টি গ্রেটার দেন জিরো অ্যাক্সিস উপরেরটা, আর নিচে যেটা পাবো সেটা হচ্ছে টি লেস দেন জিরো অ্যাক্সিস। তার মানে এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার, আর এটা হচ্ছে প্রেজেন্ট। টি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে প্রেজেন্ট। তো মিনকস্কি ডায়াগ্রামে এইভাবে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সেগুলোকে একসাথে দেখানো যায়। এবার পার্টিকেল কোনো একটা জায়গায় বসে নেই, সাপোজ পার্টিকেল এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এক্স নটের দিকে ট্রাভেল করছে উইথ এ ভেলোসিটি ভি, তাহলে মিনকস্কি ডায়াগ্রামে কিভাবে তাকে প্লট করব? তার ডিস্টেন্স যেটা, সেটা জিরো থেকে এক্স, কোনো একটা পজিশন এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, টাইম লেগেছে টি, তাহলে এক্স ইকুয়াল টু ভি টি, তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি। দুদিকে যদি সিটি গুণ করি, কারণ এদিকে সিটি অ্যাক্সিস আছে, তাহলে এদিকে সিটি আর এদিকে হচ্ছে একটা টি, ও সরি টি না, সি, সি গুণ করছি আমরা। আর সি বাই ভি, ভি বাই সি মানে বিটা, তার মানে সি বাই ভি তার মানে 1 বাই বিটা, তাহলে 1 বাই বিটা ইন্টু এক্স। তাহলে সেই বিন্দুগুলোকে যদি জিরো থেকে এক্স অ্যাক্সিসে বরাবর ট্রাভেল করে করে যাই, তাহলে সেই বিন্দুগুলোকে তোমার এক্সও বাড়ছে, টাইমও বাড়ছে। তাহলে একটা সরল রেখা দেখো, এক্স তুমি যে ট্রাভেল করছো, তাহলে কি এক্সটাও বেড়ে বেড়ে যাচ্ছে এরকম কিছু একটা পয়েন্ট, টিটাও বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এরকম কিছু একটা বিন্দু পাবে। আর যা স্লোপ সেটা হচ্ছে 1 বাই বিটা, আর 1 বাই বিটা মানে সি বাই ভি, and v is always less than c, সুতরাং that slope is greater than 1। তার মানে সিটি আর এক্স অ্যাক্সিসের সাথে যে লাইনটা হবে, যে লাইনটা দিয়ে তুমি এই ভেলোসিটিটাকে বোঝাবে, তার যে স্লোপ সেটা 45 ডিগ্রি থেকে বেশি হবে। দিস ইজ দ্য স্লোপ, দিস ইজ দ্য স্লোপ। এরকম যদি হয়, যদি v is equal to c হয়, তাহলে সেই স্লোপটা হয়ে যাবে 1। সো দিস ইজ দ্য ওয়ার্ল্ড লাইন ফর ফোটন। তার মানে ফোটনের ক্ষেত্রে যদি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে, তাহলে সেটা এরকম 45 ডিগ্রিতে এইভাবে দেবো আমরা, এইভাবে ফোটন ট্রাভেল করছে এদিক বরাবর। কিন্তু কোনো ইলেকট্রন যদি ট্রাভেল করে, তাহলে তাকে এরকম দেওয়া হবে না, এটা 45 ডিগ্রি এইরকম দিতে হবে তাকে। দি স্লোপ ইজ লেস দেন 45 ডিগ্রি। এবং স্ট্রেট লাইনে মুখ তখন মানে তার ভেলোসিটি বাড়তে পারে, কমতে পারে, টাইম চেঞ্জ হতে পারে, বিভিন্ন ভাবে তার হতে পারে। সুতরাং এটা একটা টাইম লাইন, এটা একটা ওয়ার্ল্ড লাইন, এটা একটা ওয়ার্ল্ড লাইন, বিভিন্ন রকম ওয়ার্ল্ড লাইন দেখাতে পারি আমরা। কিন্তু যদি ইভেন্ট ঘটে থাকে, তাহলে পাস্টেও কিছু একটা ঘটে থেকে থাকবে নিশ্চয়ই। তো যদি আমরা এটাকে, এটা যদি এক্স অ্যাক্সিস বলে, যদি আমরা আরো যদি এক্স অ্যাক্সিস বাড়াই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস যদি থাকে,
সাপোজ যদি আমাদের এরকম এক্স, এটা যদি ওয়াই, এটা জেড অ্যাক্সিস বলা হয়, এবার বলা হলো পার্টিকেল ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে, আবার বলা হলো পার্টিকেল জেড অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে, পার্টিকেল নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর ট্রাভেল করছে। যদি এটা পজিটিভ এক্স অ্যাক্সিস হয় তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর সেম লাইন পাবে এরকম, এবং এইটাকে পিছন দিকে বাড়ালে কিরকম হবে এরকম, এটাকে পিছন দিকে বাড়ালে কিরকম হবে এরকম। এবার যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে সামনে আর একটা অ্যাক্সিস দিয়ে তোমাকে দেখাতে হবে এরকম, জেড অ্যাক্সিস হলে সেটা ওইদিকে হতে পারে, তাহলে একটা কোণ তৈরি করবে। যদি সেম জিনিস যদি এটা এক্স, এটা যদি সিটি বলি আমরা, ফোটন ট্রাভেল করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সাম লাইটের ভেলোসিটি নিয়ে, ভি ইজ ইকুয়াল টু সি লাইন, এটা ফোটনের জন্য। যদি ফোটন নেগেটিভ এক্স অক্ষ বরাবর ট্রাভেল করে তাহলে তার জন্য এরকম, এটা ওয়ার্ল্ড লাইন, পিছন দিকে বাড়াও এটা এরকম, এইটাকে পিছন দিকে বাড়াও তাহলে এটা এরকম, এইভাবে ট্রাভেল করছে। আর যদি এটা ওয়াই দিতাম তাহলে একই জিনিস হতো, যদি জেড দিতাম তাহলে একই দিতাম। এবার ফোটন এইদিকেও ট্রাভেল করতে পারে, এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে। তাহলে কি হবে, এই যে 45 ডিগ্রি স্লোপ নিয়ে একটা কোণ, একটা ঘন কোণ তৈরি করবে এরকম 45 ডিগ্রি স্লোপে এরকম। এবং এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই যে কোণের যদি গা বেয়ে কোন একটা ওয়ার লাইন হয় তাহলে জানতে হবে সেটা ফোটনের। এই যে এগুলো হচ্ছে সব ফোটনের, একদম গা বেয়ে ট্যানজেন্ট বরাবর ওয়ার লাইন। আর এর ভেতরে যদি কিছু কিছু থাকে, এখানে যদি একটা ওয়ার লাইন এরকম থাকে, এখানে যদি একটা এরকম থাকে, তাহলে জানতে হবে এগুলো কোনো মেটেরিয়াল পার্টিকেলের, নট ফর দ্য ফোটন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাক্সেসিবল ফিউচার, অ্যাক্সেসিবল ফিউচার মানে 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 কি বলবো, পসিবল। অ্যাক্সেসিবল মানে পসিবল, এটাও তাই, পসিবল পাস্ট, দিস ইজ দ্য পসিবল পাস্ট। এখানে একটা ঘটনা যদি ঘটে তাহলে এর কারেসপন্ডিং একটা ঘটনা তুমি এখানে খুঁজে পাবে। তুমি তুমি এখানে বেঁচে আছো, তার মানে তোমার দাদু বেঁচে ছিল এখানে। হ্যাঁ, কজালি কানেক্টেড ইভেন্ট বলা হয় এই দুটো ইভেন্টকে। হ্যাঁ, কজ অনুসারে তারা কানেক্টেড, কিছু একটা কজ ছিল বলে তুমি এখানে আছো। হ্যাঁ, কিন্তু এইটার সাথে এখানে দিস পয়েন্টস আর ইনঅ্যাক্সেসিবল, এখানে এখানে যে পয়েন্টগুলো আছে এটার সাথে কোনো রিলেশন নেই, কারণ এখানে যদি কোনো একটা ইভেন্টকে ঘটে যায় তাহলে সেই ইভেন্টের স্লোপ হবে এরকম 45 ডিগ্রি থেকে কম, 45 ডিগ্রি থেকে বেশি হতে হবে স্লোপ এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা 45 ডিগ্রি থেকে কম হতে হবে, আর যদি কম হয় তাহলে বুঝতে হবে ফোটনের থেকেও বেশি ভেলোসিটি নিয়ে কোনো একটা পার্টিকেলকে ট্রাভেল করে ওই ইভেন্টটা ঘটাতে হয়েছে, আর তার কারেসপন্ডিং ইভেন্ট তুমি পাবে না। হ্যাঁ, দুটোই দেখতে হবে। লাইট, এই যে কোণ, এটা হচ্ছে আমাদের 4 ডাইমেনশনাল কোণ বলা হয়। এই কোণের বাইরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা ইনঅ্যাক্সেসিবল, কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স ক্যারি করে না, কোনো ইনফরমেশন ক্যারি করে না, কারণ সব ইনফরমেশন ক্যারি করতে গেলে তোমাকে লাইটের স্পিডের থেকে বেশি ট্রাভেলে যেতে হবে, তবে তুমি এই দুটো পয়েন্টকে কজালি কানেক্টেড করতে পারবে, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তো এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় এটা হচ্ছে ইনঅ্যাক্সেসিবল, INASSISABLE, ইনঅ্যাক্সেসিবল জোন বলা হয় এটা। এটাকে বলে ফিউচার কোণ, ফিউচার কোণ, এটাকে বলে পাস্ট কোণ, পাস্ট কোণ। ঠিক আছে, তো এইভাবে আমাদের মিনকস্কি ডায়াগ্রামের সাহায্যে এইভাবে বেশ কিছু জিনিসকে জিওমেট্রির সাহায্যে প্রমাণ করা যায়। দুটো অঙ্ক আমি বলছি, একটা ওয়ার্ড লাইন ড্র করতে দিয়েছে, এক মিনিট। কোনো ইভেন্ট, কোনো মেটেরিয়াল পার্টিকেলের দ্বারা কোনো ইভেন্ট যদি ঘটে তাহলে সেটা জানতে হবে এটা সব সময় ওর ভেতরে থাকবে, এর ভেতরে থাকতে হবে, এরকম 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 যা হোক না কেন, এরকম এরকম যা হোক না কেন এর ভেতরে থাকতে হবে, এর বাইরে যেন না হয়। একটা প্রবলেম এখানে দিয়েছে, বলেছে ড্র দ্য স্পেস টাইম ডায়াগ্রাম। বলি, এক মিনিট। বল। বলছি স্যার, মিনকস্কি ডায়াগ্রাম দিয়ে ভেলোসিটি অ্যাক্সিলারেশন গুলো তুমি করতে পারবে? না না না, আর কিছু করতে হবে না, এই যেটুকু আমি করালাম এর বাইরে আর কিছু করার দরকার নেই, প্রবলেম করতে পারিস। এই ভেলোসিটি অ্যাক্সিলারেশন করতে হবে এগুলো মিনকস্কি ডায়াগ্রাম দিয়ে? না না না, কিচ্ছু করতে হবে না, ওগুলো আর কিচ্ছু করতে হবে না, আমি যতটা করালাম শুধুমাত্র অতটুকু, জাস্ট ফোর ভেক্টর দিয়ে যা যা করেছিলাম বাড়িতে। আচ্ছা, বইয়ে টাইম দিয়ে তো কোনো ইয়েই করে না, ম্যাথামেটিক্যাল কোনো এক্সপ্লেনেশনই দেয় না, শুধু বলে দিয়েছে। ও ইয়েতে আছে, রক্ষী চ্যাটার্জিতে আছে, যে
ইলেকট্রোডাইনামিক্সে যে বইটা রক্ষী চ্যাটার্জি ওখানে পেয়ে যাবি। ওটা একটু আছে। হ্যাঁ ওখানে রক্ষী চ্যাটার্জিতে পেয়ে যাবি। আমি এক বছর রক্ষী চ্যাটার্জি থেকে লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু আছে সেই খাতাটা আমার, কিন্তু এই যেটা বললাম এটা নিজে লিখবি, মনে থাকবে দেখবি। ওখানে একটু প্যাচাল করে লিখেছে, সব জিনিসটা ঠিক বোঝা যাবে না। বেশ, আমি কিছু কিছু প্রবলেম করাচ্ছি, দুটো প্রবলেম আমি করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট দুটো প্রবলেম। বেশ, এটা বলেছে গ্রিফিথের 506 পাতার প্রবলেম নাম্বার 20 বলেছে একটা ইভেন্ট এ ঘটেছে কোথায়? at a point xa equal to 5 ya বা a বলেছে, আমি আর xa y দিচ্ছি না, ইভেন্ট a বলে দিয়েছি। সো x equal to 5, y is equal to 3 and z is equal to 0। এইটা একটা ইভেন্ট ঘটেছে, ইভেন্ট a ইভেন্ট বলছি আমরা। আর at time ta, আর বলেছে আচ্ছা given by, আচ্ছা at time ta given by cta equal to যেহেতু মিনকস্কি ডায়াগ্রাম তাই cta এর ভ্যালু দিয়েছে ওটা 15। আর বলেছে ইভেন্ট b is another event occurs at x equal to 10, y is equal to 8 and z is equal to 0 at time tb given ctb equal to 5। কোন ফ্রেমে? both in s frame, in the s frame। বলেছে হোয়াট ইজ দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন এ এন্ড বি। বেশ কিছু কোশ্চেন দিয়েছে। এক নম্বর প্রশ্ন বলেছে যে হোয়াট ইজ দ্য ফাইন্ড টাইম ইন্টারভ্যাল বিটুইন এ এন্ড বি। এটা বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য টাইম ইন্টারভ্যাল বিটুইন এ, স্পেস টাইম ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি। টাইম ইন্টারভ্যাল বলতে টাইম ইন্টারভ্যাল না, সরি স্পেস টাইম ইন্টারভ্যাল বলাটাই ভালো। হোয়াট ইজ দ্য স্পেস টাইম ইন্টারভ্যাল, এসটি ইন্টারভ্যাল, STI মানে সে আইটা এক্স মিউ প্রোডাক্ট যেটা, সেটা কত বের করতে বলেছে। 2 নাম্বার কি বলেছে? is there an inertial system in which they occur simultaneously? Is there an inertial system in which they occur simultaneously? তারা কি এমন কোন ইভেন্ট কি খুঁজে বার করতে পারো যারা একই সাথে ঘটেছে? এই ঘটনা দুটো একই সাথে ঘটেছে এমন কোন পারো কিনা? যদি পারো, if so find the velocity and direction of the frame relative to s. if so find velocity with respect to s। যদি পারো তাহলে ভেলোসিটিটা বের করো, কোন দিকে যাচ্ছে, কত যাচ্ছে, তার ভেলোসিটি যা যাচ্ছে সেটা বের করো। বেশ, 3 নম্বর প্রশ্ন বলেছে is there an inertial system in which they occur at the same point? তাহলে সেম কোশ্চেন, is there an inertial system in which they occur at same point? if so find the velocity with respect to s prime। এই তিনটে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তো বুঝতে পারছি এই প্রশ্ন দেখে, ধরন দেখে বুঝতে পারছি আমাদের যে স্পেস টাইম ইন্টারভ্যালের ভ্যালুটা নেগেটিভ বেরোবে না পজিটিভ বেরোবে না জিরো বেরোবে, সেটার উপর নির্ভর করছে 2 আর 3 এর অপশন। কারণ যদি এটা লেস দেন জিরো বেরোয় তাহলে সেটাকে আমরা বলি টাইম লাইক, যদি গ্রেটার দেন জিরো বেরোয় তাহলে সেটাকে বলি স্পেস লাইক। আর টাইম লাইক স্পেস লাইকের সিগনিফিকেন্স আমরা একটু আগে দেখলাম, যে যদি টাইম লাইক হয় তাহলে টাইম ইজ ডিফারেন্ট, স্পেস ইজ সেম। আর যদি স্পেস লাইক হয় তাহলে স্পেস ইজ ডিফারেন্ট, টাইম ইজ সেম। তো তোমাকে সেভাবে বের করতে বলেছে যে তাদের কি সাইমালটেনিয়াস হবে, তার মানে টাইম ইজ সেম হবে, এসব তোমাকে বের করতে বলেছে। তো ফার্স্ট ফাইন্ড দ্য স্পেস টাইম ইন্টারভ্যাল আই। সো আই, 1 নম্বর প্রশ্নের উত্তর যেটা আই, সেটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার। দিস ইজ দ্য স্পেস টাইম ইন্টারভ্যাল। আর ভ্যালু বসাও এখান থেকে, ইকুয়াল টু মাইনাস, এবার সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, ডেল্টা টি মানে টি2 মাইনাস টি1, আর সি গুণ আছে একটা, তার মানে সি ডেল্টা 2 মাইনাস সি ডেল্টা 1, তার মানে হচ্ছে আমার 15 মাইনাস 10, তাহলে মাইনাস 5, তাহলে মাইনাস তো থাকলো। আর এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি সি ডেল্টা 2 ডেল্টা আমাদের ওই এ মাইনাস সি ডেল্টা বি টিবি, এইটা অ্যাকচুয়ালি, আর উইথ নেগেটিভ সাইন।
ঠিক আছে, এটা মানে হচ্ছে ডেল্টা নাই টিএ, এই যে সিটিএ মাইনাস সিটিবি, সিটা কমন নাও, তা টিএ মাইনাস টিবি ইজ ডেল্টা টি, তারপর তার স্কোয়ার, হ্যাঁ তারপর তার স্কোয়ার। তো এটা হচ্ছে ফর্মুলা। তো সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, তার সি স্কোয়ার তো ওখানে মান বলে দিয়েছে তোমার, সিটিবি 5, সিটিএ হচ্ছে 15, তাহলে এটা 5 মাইনাস 15 তার স্কোয়ার উইথ এ নেগেটিভ সাইন। ডেল্টা এক্স স্কোয়ার, তাহলে ডেল্টা এক্স আগে কি ছিল 5 ছিল, পরে কি হয়েছে 10 হয়েছে, তাহলে 5 10 মাইনাস 5 বা 5 মাইনাস 10 যা বললো তার স্কোয়ার, স্কোয়ার আছে যেটা খুশি তুমি বাদ দিতে পারো, তাহলে প্লাস হচ্ছে 10 মাইনাস 5 তার স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 তার স্কোয়ার এন্ড প্লাস 0 মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে এটা 15 থেকে 5 বাদ দিলে 10, তার মানে মাইনাস 100 প্লাস 5 স্কোয়ার মানে 25, আর ওইটাও 25, তাহলে 25 25 50, তাহলে 100 থেকে 50 বাদ দিলে মাইনাস 50, তাহলে এটা হচ্ছে মাইনাস 50। সো আই ইজ লেস দেন 0, আর আই যদি লেস দেন 0 হয় তাহলে আমরা সেই ইভেন্ট গুলোকে বলি টাইম লাইক ইভেন্ট। টাইম লাইক ইভেন্ট তার মানে টাইম ইজ ডিফারেন্ট, টাইম ইজ ডিফারেন্ট, স্পেস ইজ ক্যান, স্পেস ক্যান সেম, স্পেস পয়েন্ট ক্যান সেম। তাহলে এবার অপশন বি আর অপশন কোশ্চেন 2 এন্ড 3 এর মধ্যে অ্যান্সার তুমি পেয়ে গেছো। যেহেতু স্পেস টাইম ইন্টারভ্যাল লেস দেন 0 বেরিয়েছে, সুতরাং বলেছে ইজ দেয়ার অ্যান ইনার্শিয়াল সিস্টেম ইন হুইচ দে অকার সাইমালটেনিয়াসলি, তো টাইম ইজ ডিফারেন্ট, সাইমালটেনিয়াসলি হবে না। যদি সাইমালটেনিয়াসলি হতে হয় তাহলে কি হতে হবে, তাহলে স্পেস টাইম ইন্টারভ্যালকে গ্রেটার দেন 0 হতে হবে, টাইম লাইক ইন্টারভ্যাল না এটা, তা তোমার এটা আই তো লেস দেন 0, যদি আই গ্রেটার দেন 0 হয় তবেই তুমি এটা পাবে। মানে আই লেস দেন 0 মানে কি, সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার উইথ এ নেগেটিভ সাইন প্লাস ডেল্টা আর স্কোয়ার বলছি আমি তিনটেকে একসাথে, ইট ইজ লেস দেন 0। তার মানে কি টাইম লাইক ইভেন্ট যদি হয়, দিস ইজ দ্য টাইম লাইক ইভেন্ট, এটা লেস দেন 0, লেস দেন 0 মানে তার মানে টেম্পোরাল পার্ট ইজ ডমিনেন্ট, টেম্পোরাল পার্টের মান বেশি এর থেকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য টাইম লাইক। যদি এটা যদি তোমাকে যদি এইটা বলে যে সাইমালটেনিয়াস যদি হতে হয় তাহলে এটাকে স্পেস লাইক হতে হবে, আর যদি স্পেস লাইক হতে হয় তাহলে আইটাকে গ্রেটার দেন 0 হতে হবে, ইট শুড বি গ্রেটার দেন 0। আর যদি এই ইভেন্টটা গ্রেটার দেন 0 হতে হয় তাহলে তোমার হতে হবে ভি ইজ গ্রেটার দেন সি, ভেলোসিটি এটা লাইটের ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি নিয়ে তোমাকে যেতে হবে, তবে তুমি একটা ফ্রেম খুঁজে বার করতে পারো। ঠিক আছে, যদি বলে পসিবল তাহলে হ্যাঁ পসিবল, কি পসিবল, যদি কোনো একটা ফ্রেম লাইটের ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে তখন এই স্পেস টাইম ইন্টারভ্যাল যেটা নেগেটিভ বেরিয়েছিল সেটা পজিটিভ হতে পারে, সেই ক্ষেত্রে তুমি বের করতে পারো। তো দ্যাট ইজ নট governed with the Lorentz transformation and Newtonian আমাদের আইনস্টাইন hypothesis, তো not possible, so this is not possible। তাহলে যেহেতু টাইম লাইক, সো টাইম ইজ ডিফারেন্ট, স্পেস ক্যান বি সেম, স্পেস পয়েন্ট ক্যান বি সেম। এবার অপশন 3 তে চলে এসো, কোশ্চেন 3 বলেছে ইজ দেয়ার এনি ফ্রেম such that in which they occur at the same point, হ্যাঁ now they occur at the same point, so this is yes। বলেছে if so find the velocity, তাহলে তোমাকে ভেলোসিটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে লাস্ট পার্টটা আমরা বের করছি। বেশ, তাহলে আমরা জাস্ট রিপ্রেজেন্ট করি, এটা একটু মুছি, এটা জায়গা লাগবে আমার। ঠিক আছে, তো আমরা এস ফ্রেমে প্লট করছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসে আমরা প্লট করছি, রিয়েল স্পেস, আর জেড অ্যাক্সিস বাইরের দিকে, আর জেড দু জায়গাতেই 0, সুতরাং জেডটাকে নিয়ে আর আমাদের ভাবার দরকার নেই, তো জাস্ট এক্স ওয়াই প্লেনে চলে এসো। বেশ, প্রথম যে ইভেন্ট ঘটেছে, এ ইভেন্ট ঘটেছে সেটা 15 সেকেন্ডে, আর বি ইভেন্ট ঘটেছে 5 সেকেন্ড, যে টাইম সেকেন্ড বলবো না, সিটি টাইমে। তো বুঝতে পারছি যে বি ইভেন্টটা আগে ঘটেছে 5 আর ওটা 15, তাহলে বি ইভেন্টটাকে তুমি দেখাও আগে, বিটা কোথায়, এগুলো পয়েন্ট দিয়ে দাও, 0 এটা 0 আর 1 2 কত দূর পর্যন্ত দেখাবো, আমাকে দেখাতে হবে 10 পর্যন্ত, তাহলে আরো ছোট ছোট স্কেল ডিভিশন করতে হবে, 10 পর্যন্ত দেখাতে হবে। তাহলে কি কি লাগবে আমার,
5 লাগছে 10 লাগছে, তাহলে এটা তোমার 5, দিস ইজ ইওর 5 অ্যান্ড দিস ইজ ইওর 10, এটা x। আর y এর কি কি লাগবে? 3 লাগবে আর 8 লাগবে। তো এটা 5 এর মতনই, এটা 10, তাহলে 5 হলে এটা আড়াই, তাহলে এটা 3, দিস ইজ ইওর 3। আর এটা যদি 5 হয় আর এটা যদি 10 হয় তাহলে আর 5, এটা 7.5, এটা 8, দিস ইজ ইওর 8। এবার পয়েন্টগুলো একটু দেখায়। এই ইভেন্ট হচ্ছে 5,3, 5,3, তার মানে এটা 5,3, তার মানে দিস পয়েন্ট, দিস ইজ ইওর এ। আর বি কোনটা? বি হচ্ছে 3,5, ঠিক লিখি আগেরটা 5, হ্যাঁ ঠিক আছে, বি হচ্ছে 10,8, তাহলে এটা 10 আর ওইটা 8, এটা। তো দিস পয়েন্ট, দিস ইজ ইওর বি। আর বি সিটি 5, তারপরে আবার কিছুক্ষণ পরে এ হয়েছে, তার মানে দিস ইজ ইওর বি, দিস ইজ ইওর এ, অ্যান্ড arrow is this way. A followed the event B. ব্যাস, এবার তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বের করো। এটা একটা এরকম করে আমরা একটা এরকমটা নিই, এরকম করে নিই। তাহলে এটা কত? এটা হচ্ছে ডেল্টা এক্স, আর ডেল্টা এক্স মানে হচ্ছে 10 - 5, সো দিস ইজ দ্য 5 ইকুয়াল টু dx বা ডেল্টা এক্স। আর এইটা হচ্ছে, এটা 8, এটা 3, তাহলে 8 - 3, তার মানে দিস ইজ ইওর ডেল্টা টি, and delta t is equal to 5. 8 - 3 is also equal to 5. আর ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি, তো নেগেটিভ এক্স অক্ষ অ্যান্ড নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর তার ভেলোসিটি ডিরেকশন, এটা যদি ভেলোসিটি হয় তাহলে এটা তোমার আই ক্যাপ, অ্যান্ড দিস ইজ ইওর জে ক্যাপ। সরি, এটা আই ক্যাপ, নেগেটিভ আই ক্যাপ, আর এটা হচ্ছে নেগেটিভ জে ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ, নেগেটিভ আই ক্যাপ, জে ক্যাপ, নেগেটিভ জে ক্যাপ। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ বাই ডিটি, এরকম হয় ভেলোসিটি আমরা বলি, মানে ঠিক এরকম বলি। ভেলোসিটিকে জেনারেলি আমরা কিভাবে লিখি? ভেলোসিটি ইকুয়াল টু ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, এরকম ভাবে ভেলোসিটি লিখি আমরা। আর এখানে কত হবে? ভি ইকুয়াল টু ভিএক্স, তার মানে ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, ডিএক্স কত? 5, ডিএক্স হচ্ছে 5, আর টাইম কত লেগেছে? টাইম কত লেগেছে? সিটিএ ইকুয়াল টু 15 and CTB equal to 5, তার মানে ডিউরেশন অফ দ্য ইভেন্টস ইজ 10, তার মানে CTA minus CTB equal to 15 - 5, তার মানে TA minus TB, that is the duration of the event, delta T equal to 10/c. so delta T পেয়ে গেলাম। তাহলে VX কত? VX মানে dx by dt into I cap plus dx dy by dt into J cap। dx হচ্ছে 5 আর dt হচ্ছে 10/c, তাহলে এটা 5/10/c, c উপরে, ঠিক আছে, 10/c এখানে লিখলাম। আর I ক্যাপটা যে নেগেটিভ I ক্যাপ, ইট ইজ মাইনাস I ক্যাপ প্লাস dy মানে 5, এটা dt নয়, সরি বল আমাকে কেউ, এটা তো y অ্যাক্সিস না, এটা y, এটা ডেল্টা y। dy মানে 5 আর টাইম হচ্ছে 10/c, তাহলে 5/10/c এন্ড মাইনাস j ক্যাপ। তাহলে ক্যালকুলেশন করো, সিটাকে যদি উপর নিয়ে যাই তাহলে এটা হাফ আর c/2, তাহলে মাইনাস c/2 I ক্যাপ মাইনাস c/2 j ক্যাপ। তো দিস ইজ দ্য ভেলোসিটি। চেক করে দেখে নাও এই ভেলোসিটি লাইটের ভেলোসিটি থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে তুমি পাবে না। তোমাকে প্রশ্ন তো বলেছে যে ক্যান ইউ ফাইন্ড এ ফ্রেম such that these two events occur at the same point, আর তুমি বলছো ইয়েস দে ক্যান। হোয়াট ইজ দ্য ভেলোসিটি? ভেলোসিটি ইজ দিস, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি কত? √/c/2 তার স্কোয়ার বাই c/2 তার স্কোয়ার, তাহলে c স্কোয়ারটা বাইরে বের করে দিলাম, তাহলে c হয়ে গেল, তাহলে 1/4 প্লাস 1/4, তার মানে 2/4, আর 2/4 মানে 1/√2, তার মানে c/√2, তাই না? তার মানে c/√2, and c/√2 is less than c, 1/1√2 মানে 1.732 এরকম টাইপের কিছু একটা, 1.73 বলছি, 1.414 and divided by it is less than c। ঠিক আছে, হয়ে গেল। এবার সেম প্রবলেম আমি বাড়ির জন্য দিচ্ছি, ঠিক আছে, সেম প্রবলেম, জাস্ট ইভেন্ট আমি পাল্টে দিচ্ছি। আমি বলছি যে ইভেন্টে অকার্স অ্যাট দ্য পয়েন্ট 2, 0, 0,
সো জাস্ট ভ্যালুটা পাল্টে দিচ্ছি আমি, এটাকে বলছি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, না x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 0 and z ইকুয়াল টু 0, আর CTA ইকুয়াল টু 1, CTA equal to 1, আর event B is occurred at the point 5, y equal to 0 and z equal to 0, আর CT B equal to 3. এবার সেম প্রশ্ন, ফাইন্ড দ্য স্পেস টাইম ইন্টারভ্যাল, তারপর বলেছে ইজ দেয়ার এনি ইনার্শিয়াল সিস্টেম সাচ দ্যাট দে ক্যান অকার সাইমultaneously। তো দেখবে এটা যেমন এটা আমাদের টাইম লাইক ইভেন্ট হলো, এবার পরেরটা দেখবে স্পেস লাইক ইভেন্ট হয়ে যাবে। তো একই উত্তর, মানে একই প্রসিডিওর, কোশ্চেন গুলো সেম। আগে যেমন সেকেন্ড অপশনের অ্যান্সার হলো নো আর থার্ড অপশনের অ্যান্সার হলো ইয়েস, এবার উল্টে যাবে, এবার সেকেন্ডটার অ্যান্সার হবে ইয়েস আর থার্ড অপশনেরটা হবে নো। তারপরে ভেলোসিটি বের করবে এবং সেই ভেলোসিটিটা কত হবে সেটা বের করবে, জিওমেট্রি একে হোক বা যেমন করে হোক, লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে হোক বেরোবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা বেরোবে, যে ভেলোসিটি বের করতে বলেছে সেই ভেলোসিটি বেরোবে 2/3c ইন দ্য এক্স ডিরেকশন, 2/3c ইন দ্য এক্স ডিরেকশন, এটা অ্যান্সার বেরোবে। আর স্পেস টাইম ইন্টারভ্যাল যেটা বেরোবে সেটা 5 বেরোবে, আই হচ্ছে 5, সো ইট ইজ গ্রেটার দেন 0, সো ইট ইজ স্পেস লাইক ইভেন্ট। তারপরে যা যা টেকনিক আছে একই প্রসিডিওরে করবে। আরেকটা প্রবলেম করাই, ইউএক্স। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড লাইন, একটা ছোট্ট প্রবলেম, একটা ওয়ার্ড লাইন ড্র করতে বলেছে তোমাকে, বলছে ড্র, বল বল। বলছি স্যার টুইন প্যারাডক্সটা করে দেবেন? টুইন টাইম ডাইলেশন যেটা আছে ওই সেম, টুইন প্যারাডক্স আলাদা করে আর পরীক্ষায় তো আসার কিছু নাই। আর একটা পয়েন্ট উল্লেখ করেছি স্যার, অ্যাপ্লিকেশন অফ টু বডি ডিকে অফ অ্যান আনস্টেবল পার্টিকেল। হ্যাঁ, টু বডি ডিকে, ওটা তো ওগুলো করতে হবে, পড়তে হবে এগুলো, তাহলে আরো লেকচার বেড়ে যাবে, নিজে একটু পড়ে নিতে হবে যেগুলো কলিশন দেওয়া আছে। হ্যাঁ, যেগুলো কলিশন দেওয়া আছে, যে প্রোটনের সাথে প্রোটন কলিশন, পাইমেশন, এই যে অঙ্কগুলো দেওয়া আছে না, এইগুলো সব করতে হবে। একটু দিয়ে দেবেন এই যে- জায়গাটায় অ্যাপ্লিকেশন অফ টু বডি ডিকে। হ্যাঁ, এই যে পাই, এই যে এখানে মিউ, এদিকে নিউ, এই যে ডিকে হচ্ছে, এই কলিশন গুলো, এগুলো পড়তে হবে, ফোর মোমেন্টাম কনজার্ভ করতে হবে, দিয়ে এখানে বের করতে হবে। বেশ কিছু প্রবলেম বইয়ে ফলো করবি, তো না পারলে আমাকে দিলে আমি করে দেবো। আরো অনেক জিনিস আছে, জিরো মোমেন্টাম ফ্রেম বলে একটা জিনিস হয়, জিরো মোমেন্টাম ফ্রেম বলে, তো সেটা নিয়ে করালেও আরো লেকচার বেড়ে যাবে, কোয়ান্টাম আর অ্যাটমিক ফিজিক্স ধরা যাবে না, তো একটু নিজেকে পড়াশোনা কর। হ্যাঁ, হ্যাঁ, ডবলার ইফেক্ট, ঠিক, ডবলার ইফেক্টটাও করতে হবে। ডবলার ইফেক্ট যদি, ওটা নোট আছে আমার কাছে, ডিলেট ফোর মোমেন্টাম দিয়ে করতে হবে এবার, তাহলে আরেকটা লেকচার বেড়ে যাবে। বেশ, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি, তাহলে তাহলে যদি বসতে হয় আরেকদিন। বল, কি বলছিস? আরেকবার বল, শুনতে পারলাম। অল্টারনেটিভ টেন্সর দিয়েছে? অল্টারনেটিভ টেন্সর। ও, অল্টারনেটিভ টেন্সর হ্যাঁ, মানে স্যার। আর কি আছে? ওইটা দেওয়া আছে স্যার, ওটা বাদ আমাদের দিকে। ওটা ঠিক আছে, পারমিউটেশন, কিছু কিছু বই ফলো করবি। অল্টারনেটিভ টেন্সর দিকে ফোর মোমেন্টাম এনার্জি মুভমেন্ট perspective concept of four conservation of movement, kinematics আর application of two body decay of an unstable particle. হ্যাঁ হ্যাঁ, টু বডি ডিকে মানে একটা আলাদা করে কিছু না, কিছু কিছু কলিউশন থেকে বের করতে হবে। দুটো বডি আছে, তাদের মধ্যে কলিউশন হয়ে যে প্রবলেম গুলো, ডিকে প্রসেস আছে না, বিভিন্ন প্রবলেম তোকে দিতেই পারে, ওগুলো বই পেয়ে যাবি, আপনার কোলন করেই দেখবি শেষের দিকে বেশ কিছু জিনিস দেওয়া আছে। হ্যাঁ, বেশ, থেকে ডবলার ইফেক্ট যদি বলতে হয় তাহলে আমাকে আর একদিন লাগবে, তাহলে আর দু একটা অঙ্ক করে দেবো। শুনুন
ওই তো মঙ্গলবারটা আপনি সেই কোয়ান্টামটা ধরুন, আর এই যে এটা বাদ থাকছে ওটা তো রবিবার দিন পড়ে যাবে। আমি বুঝছি না এগুলো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই করবো তাহলে। আপনি কোয়ান্টামে যদি ধরুন, কোয়ান্টামে ধরুন মঙ্গলবার। আচ্ছা আচ্ছা আর এটা বেশ। যে নেক্সট লেকচার আপনি বলে দেন। হুম, ঠিক আছে, বেশ, এটা নোটপত্র তৈরি করে রাখি, নাহলে আর কিন্তু পরে বানাতে পারবি না। এটা বানিয়ে নিতে। হ্যাঁ, কারণ আমি নিজে পড়ায় আমি ভুলে আচ্ছা, যাই ওই 2 দিন পরে, লিখছি। সুতরাং হ্যাঁ, ওটা একটা ভালো করে লেখ, তারপর আমাকে ওটা না হয় তো একবার দিবি, দেখবো একবার, চেক টেক করে দেবো। আর তারপরে অ্যাটমিক কোয়ান্টামে যা যা নোট আছে সব নিয়ে চলে যাবি। ম্যাথামেটিক্সটা শুরু করে দে, ম্যাট্রিক্সটা শুরু কর, ম্যাট্রিক্সটা নিজেরা বই থেকে আমাদের ওই ইয়ে থেকে কি যেন বইটার নাম, এইচকে দাস থেকে ম্যাট্রিক্সের, হ্যাঁ এইচকে দাস থেকে ম্যাট্রিক্স গুলো কর, এগুলো সব সিম্পল জিনিস, 11 এর অঙ্ক, ক্যালি হ্যামিল্টনের। হ্যাঁ ব্যাস, এই ম্যাট্রিক্স আর ওই কি যেন নাম ওইটা, ভেক্টর স্পেস। হ্যাঁ করাচ্ছে স্যার, হ্যাঁ দুটো হ্যাঁ, ম্যাট্রিক্সের ঠিক মধ্যে আছে, কমপ্লিট হচ্ছে আর ভেক্টর হবে। ব্যাস ওই নোটগুলো একটু জিনিসটা শেয়ার করতে করে দিবি, নোটগুলো একটু শেয়ার করে দিবি, সবার সাথে একটু শেয়ার করে দিবি, তাহলে আর আপনি তো সকালে ফাঁকা পেলে আমাদের বলে দিন, বেশ যদি সকালে হ্যাঁ ফাঁকা পেলে আমাদের বলে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক স্যার, বেশ, ঠিক আছে, আমরা সেদিন চলে যাবো। ঠিক আছে বলে ঠিক আছে, মঙ্গলবার অনলাইনেই পড়াচ্ছি তাহলে। হ্যাঁ বল। 7টার আগে পড়াবেন তো, মানে আপনি তো 8:30 উঠে যাবেন। হ্যাঁ 7টায় পুরো 7টায়। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।